দেখো স্টুডেন্টস, এই অঙ্কটা করব। এই অঙ্কটা কি দিয়েছে কোশ্চেনটা একটু পড়ে নি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন নেট ইনকাম বের করতে বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2023 অ্যাকর্ডিং টু অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। বলে দিয়েছে কি অ্যাক্রুয়াল বেসিস। বলেছে ইনকাম রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে, 1,00,000 টাকা। অ্যাক্রুড ইনকাম 35,000। আমরা কি জানতাম এবছরের আইটেম হলে নেবো, এবছরের আইটেম না হলে নেবো না। তো অ্যাক্রুড ইনকাম 31st March 2023 এটা এবছরের আইটেম, তাহলে নেবো 35। ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স ডিউরিং দ্য ইয়ার এন্ড, অর্থাৎ নেক্সট ইয়ারের টাকাটা এবছর অ্যাডভান্স পেয়ে গেছে, কিন্তু এবছরের টাকা না, নেক্সট ইয়ারের টাকা, তার মানে এটা নেবো। বোঝা গেল? এবার দেখো এইদিকে দিয়েছে স্টেশনারি পারচেস 12,000, স্যালারি পেড টু স্টাফ দিয়েছে 45,000, আউটস্ট্যান্ডিং স্যালারি দিয়েছে 5,000। তাহলে নেট ইনকাম বের করতে হবে, তুমি ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেবে, হয়ে যাবে নেট ইনকাম। তাহলে চলো অঙ্কটা করে দিই, ছোট্ট অঙ্ক একদম। এখানে লিখছি ক্যালকুলেশন অফ নেট ইনকাম। প্রথমে লিখবো ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা। লেখো ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা। ইনকাম রিসিভড ইন ক্যাশ 1,00,000 টাকা, ঠিক আছে। তারপর দেখা যাক কি বলেছে। বলছে অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে, এটা এই বছরের টাকা নেবো। লেখো অ্যাক্রুড ইনকাম অ্যাজ অন 31st March 2023 35,000। অ্যাক্রুড ইনকাম অ্যাজ অন 31st March 2023, ঠিক আছে। নেক্সট ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। নেক্সট লিখবো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। এই টাকাটা নেবো না, এই টাকাটা নেবো না, নেক্সট ইয়ার টাকা এবছর পেয়ে গেছি, নেক্সট ইয়ার টাকা এই বছর পেয়ে গেছি, এটা নেবো না। মানে আমাদের নিয়ম, যদি মনে হয় এবছরের ইনকাম তাহলে নেবো, এবছর ইনকাম না হলে নেবো না। দেখো ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স। $10,000 কত হচ্ছে? 1,25,000। এর থেকে এক্সপেন্সেস গুলো বাদ দেবে। কি বলেছে? স্টেশনারি পারচেস। লেখো স্টেশনারি পারচেস 12,000। নেক্সট স্যালারি পেড টু স্টাফ 45,000, সব খরচা, খরচাগুলো বাদ দাও। স্যালারি পেড টু স্টাফ 45,000। আর একটা ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি, এবছরের স্যালারি দাওনি, তাহলে এটাও তো এবছরের খরচা, তাই না? এটাও লিখো আউটস্ট্যান্ডিং স্যালারি। কত টাকা? 5,000। 50 আর 12 62,000। তাহলে 1,25,000 থেকে 62 বাদ দিলে কত হচ্ছে? 63,000। এটা হলো তোমার অ্যান্সার, মানে নেট ইনকাম। হয়ে গেল অঙ্কটা। সেই ছোট্ট একটা অঙ্ক ছিল, করিয়ে দিলাম। অঙ্ক দিয়েছে বেসিক্যালি কোনগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার জানতে চেয়েছে। একদম সিম্পল কোশ্চেন হচ্ছে রিপেয়ার টু ফার্নিচার। ফার্নিচারটা রিপেয়ার হচ্ছে, কি ধরনের খরচা?
এটা হচ্ছে তোমার রেভিনিউ খরচা। ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিন, এটা কি ধরনের খরচা? ক্যাপিটাল খরচ। পারচেস অফ কম্পিউটার ফর অফিস ইউজ, অফিস ইউজ কম্পিউটার কি ধরনের খরচা? ক্যাপিটাল খরচ। স্যালারি পেড টু অফিস স্টাফ, এটা কি ধরনের খরচ? রেভিনিউ খরচ। আর কি এক্সটেনশন অফ বিল্ডিং ইজ আ কি খরচ? এটা হচ্ছে ক্যাপিটাল খরচ। তো এরকম কোশ্চেন খুব এক্সপেকটেশন আছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, কোনগুলো ক্যাপিটাল খরচ কোনগুলো রেভিনিউ খরচ দিতে পারে, তো এটাও আমি বলে দিলাম তোমাদের সাথে। রেক্টিফিকেশনের অঙ্ক করবো এবার। দেখে কোশ্চেনটা কি বলেছে, অন 31st December 2022 the trial balance of Messrs SK Enterprise does agree and the difference in trial balance, আমরা জানতাম ট্রায়াল ব্যালেন্স তো কোন ডিফারেন্স বলতে কি দিবে? সাসপেন্স দিয়ে বলতে being excess of debit over credit 6,000 is transferred to suspense account। ট্রায়াল ব্যালেন্স মেলেনি, কেন মেলেনি? ট্রায়াল ব্যালেন্স মেলেনি, সাসপেন্সে মিলিয়ে দিয়েছে 6,000 টাকা ট্রায়াল ব্যালেন্স মেলেনি, এবং পরে কারণগুলো খুঁজে বার করেছে সেই 6,000 টাকা কোথাকার আয়। ঠিক আছে, চলো। আর আমরা শিখেছিলাম রেক্টিফিকেশন অফ এররসের 3 ধরনের অঙ্ক হয়। একটা বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, যেটা তো পরীক্ষায় আসবে না, ওটা ক্লাস 11 এ আসতো, তাও আসতো না। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স তোর পরীক্ষায় দেবে, কি দেবে? আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এটা কিন্তু যখনই সাসপেন্স থাকবে না, যখনই সাসপেন্স বলে দেবো না আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স। আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স মানে কি? সাসপেন্স এখন কখন খোলা, ট্রায়াল ব্যালেন্স না মিললে সাসপেন্স হলো, ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে তারপর, তো এটা হচ্ছে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স। দেখ ফার্স্ট পয়েন্ট বলছে রিসিভ ফ্রম এ wrongly debited to his account। আচ্ছা, প্রথমে রেক্টিফিকেশন পরীক্ষা হলে কিভাবে করতে হবে বারবার বলেছি, কিভাবে করতে হবে? প্রথমে একটা দাগ কাট, জার্নালে দাগ কাট, রেক্টিফিকেশন জার্নালে দাগ, প্রপার জার্নালে দাগ কাট, প্রপার জার্নাল যেমন দাগ কাট, এই জার্নালে দাগ হয়ে গেল। ঠিক আছে, ডেট, প্রথমে লিখো ডেট, তারপর লিখো পার্টিকুলার্স, তারপর কি লিখতে হবে বল? লেজার ভ্যালু, রুপিস, রুপিস এখানে ডেবিট ক্রেডিট, প্রপার ফরম্যাট মেনটেন হতে হবে। এখানে কি লিখতে হয়? ইন দা বুকস অফ, কি নাম ছিল দেখ তো? ইন দা বুকস অফ ছিল মেসার্স এসকে এন্টারপ্রাইজ, লেখ ইন দা বুকস অফ মেসার্স এসকে এন্টারপ্রাইজ। এইভাবে পরীক্ষায় লিখতে হবে মেসার্স এসকে এন্টারপ্রাইজ, তারপর কি লিখতাম? জার্নাল, হয়ে গেল। আর দেখ মেনলি তো দেখ রেক্টিফিকেশন করা তিনটে বলেছে, দেখ এই দেখ প্রথম জার্নাল এটা হবে, সেকেন্ড জার্নাল হবে, আর থার্ড জার্নাল হবে, অঙ্ক শেষ। এটা তিনটে জার্নালে অঙ্ক শেষ, বুঝতে পারলি তো? এরপর যে ওয়ার্কিংস, মনে পড়ে আমরা যে ওয়ার্কিংস শিখেছিলাম, ওয়ার্কিংস নিচে করবো, ওয়ার্কিংস নিচে করবো। আমাদের ওয়ার্কিংস একটু টোটালি ডিফারেন্স, অন্যান্যদের মতো নয়। তো এখানে কি লিখবো? এইদিক কি লিখতাম? ডেবিট সাইড, আর এইদিক কি লিখতাম? ক্রেডিট সাইড, মনে পড়ছে তো? প্রথমে কি লিখতাম? সিএ, সিএ মানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমরা মনে করি মানে অনেকে লিখে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি লিখে, আমি কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি লিখি না, আমি লিখি সিএ। অর্থাৎ যে একটা যে জার্নাল যে প্রপার ঠিক করে, যে কোনো ভুল করে না, ঠিক আছে, প্রপারলি ঠিক করে যে কোনো ভুল করে না, সে পয়েন্টটা পড়ি কি বলেছে? রিসিভ 3,000 ফ্রম এ, এর থেকে 3,000 টাকা পাওয়া গেছে। তাই নর্মাল জিনিস জানতে হবে, এর থেকে টাকা পাওয়া গেছে, তাহলে টাকা পাওয়া গেছে মানে টাকা আসছে, টাকা আসলে কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর টাকাটা কার থেকে আসছে? এর থেকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, এটা হচ্ছে তো অরিজিনাল জার্নাল যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে এ অ্যাকাউন্ট, কত টাকা বল? 3,000 টাকা, এই 3,000 লিখলাম, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট মানে নট, দেখ সিএ আর এন এ, সিএ মানে কি? ওয়েল এডুকেটেড, খুব এডুকেটেড, যে কখনো জার্নালে কোনো ভুল হবে না, যার কোনো ভুল হবে না। কিন্তু নর্মাল অ্যাকাউন্টেন্টের ভুল হতে পারে। নর্মাল অ্যাকাউন্টেন্ট কি করেছে বলছে, ও ভুল করে ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে। কি করেছে দেখ, এর অ্যাকাউন্টকে ডেবিট করেছে। এ কি করা উচিত ছিল বল? ক্রেডিট করা উচিত ছিল, তা না করে এ কে ডেবিট করে দিয়েছে, এ অ্যাকাউন্টকে ডেবিট করেছে কত? 3,000 টাকা, ঠিক আছে। আর ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশের কথা কিছু বলেছে? তার মানে ক্যাশ ঠিক আছে, ক্যাশে কোনো ভুল করেনি। আরে এর থেকে 3,000 টাকা পেয়েছে, তাহলে এ কে ক্রেডিট করতে হবে, ক্রেডিট করার জায়গায় একে ডেবিট করেছে।
তাহলে ভুলটা কি করেছে দেখেছিস তো, ভুলটা কি করেছে আমি দেখাচ্ছি ভুলটা কি করেছে। ও ভুলটা কি করেছে কি দেখ, এই দেখ এইটা ও মেনলি ভুল এইখানটায় হয়েছে, আর কিছু ভুল হয় না। ওর এ কে ক্রেডিট করতে হবে, তা না করে একে ডেবিট করে, এই ভুল। আর এখানে দেখ ক্যাশ 3000, ক্যাশ 3000 কেটে গেল, কোনো সমস্যা নেই। তাহলে আমার সমস্যা দেখ, এই যে লাল কালিটারই জার্নাল করতে হবে, তাহলে বুঝে গেছি, শিখিয়েছিলাম ক্লাসে। তাহলে আমি ভুল করে কি করেছি, আমি ভুল করে একে ডেবিট করেছি, তাহলে একে ডেবিট করে এটাকে কাটতে হবে। কাটতে গেলে কি করতে হবে, মাইনাস এ, হ্যাঁ কি না, বলেছিলাম তো। মাইনাস এ অ্যাকাউন্ট কত টাকা, 3000 টাকা। আর দেখাতে হবে কি, প্লাস এ করবো 3000 টাকা, এ অ্যাকাউন্ট 3000 টাকা। ক্লিয়ার হয়ে যাবে। আর তোদের একটা জিনিস বারবার শিখিয়েছিলাম, জার্নাল হয় শুধুমাত্র সাইনে, বলেছিলাম তো। তো ডেবিটে মাইনাস মানে কি, ক্রেডিট, আর ক্রেডিটে প্লাস মানে ক্রেডিট, দুটোই ক্রেডিট হলো। তাহলে এ ক্রেডিট 3000, এ ক্রেডিট 3000, কত 3 6000 টাকা ক্রেডিট। তাহলে ডেবিটে কে বসবে, সাসপেন্স। যার কেউ নেই তার কি আছে, সাসপেন্স। ঠিক আছে, তাহলে কি লিখবো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট কত টাকা, 6000 টাকা, 6000। ন্যারেশন আমি লিখছি না, তোরা লিখে নে। আমি লিখছি না, তোরা লিখে নে। ন্যারেশন শুরু হয় কি দিয়ে, বি দিয়ে। তুই ন্যারেশন লিখতে নাও পারি, আমি টেকনিক বলে দিচ্ছি। এই বিং টু বি, সরি, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট 6000 লিখলি তো। দেখ ন্যারেশন কিভাবে লিখতে হয়, যদি না জানিস আমি বলে দিচ্ছি। বিং দিয়ে তো শুরু হয়, কি লিখবি, তারপর এখানে যেন তোলা আছে তুলে দিবি, লিখবি কি, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বাট wrongly debited to his account, মানে যেটা ছিল ওটাই তুলে দিলাম। তারপর লিখবি, কমা দিয়ে লিখবি নাও রেকটিফাই, কমা দিয়ে লিখবি নাও রেকটিফাই। ওই যেটা ছিল কোশ্চেন এটা তুলে দে, বিং, পরীক্ষায় ন্যারেশন লিখতে হবে জার্নালে, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, কমা দিয়ে লিখবি, বা বাট লিখবি, বাট wrongly debited to his account, নাও রেকটিফাই, নাও রেকটিফাই, নাও রেকটিফাই। হয়েছে। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বলবো, বলছে গুডস রিটার্ন বাই বি। তাহলে গুডসটা রিটার্ন করেছে কে, বি করেছে রিটার্ন 750, ওয়াজ নট রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। তাহলে কি বললাম, তাহলে অরিজিনাল জার্নাল করি, গুডস রিটার্ন বাই বি করলে অরিজিনাল জার্নাল কি হয়, তো যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে, গুডস রিটার্ন বাই বি। গুডসটা রিটার্ন হয়েছে বির দ্বারা, তাই তো। তাহলে জানিস তো, ছোটবেলায় করেছিস তো, গুডস রিটার্ন একটা পারচেজ রিটার্ন, একটা সেল রিটার্ন। গুডস রিটার্ন বাই বি রিটার্ন করেছে, এখানে লিখবো টু বি, যার দ্বারা গুডস রিটার্ন হয়, এখানে লিখলাম বি। আর ডেবিটে কি হবে, সেলস রিটার্ন, ও বললো সেলস রিটার্ন অ্যাকাউন্ট কি, কোনো পার্সনের দ্বারা, ধর কেউ, এর ব্যাপারটা গুডস রিটার্ন বাই বি লাইনের মানে কি, এটা পারচেজ এন্ড সেল। আমি কাউকে গুডস বেচেছি, তার মানে কিন্তু সেল করেছে, খারাপ করে সে রিটার্ন করবে, তাই বলে না গুডস রিটার্ন বাই বি। এই জন্য বললো গুডস রিটার্ন যখনই বললো বাই বি আর টু বি, দুটোর মানে আছে। বাই বি মানে কেউ রিটার্ন করছে, আর টু বি মানে তাকে রিটার্ন করছে, ঠিক আছে তো। তাহলে এখানে সেল রিটার্ন ছিল, গুডস রিটার্ন বাই বি মানে সেল রিটার্ন, তাহলে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু বি। এমন কথা ছিল বল, অরিজিনাল জার্নাল এটা। বলছে বইতে এন্ট্রি করিনি, দেখ বইতে এন্ট্রি করা হয়নি। বলছে ওয়াজ নট রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, বইতে রেকর্ডিং করে, তাহলে এটাই হবে ফাইনাল জার্নাল, এটাই হবে। তাহলে কি হবে জার্নালটা, সেল রিটার্ন টু বি, লিখে দে উপরে, লিখে দে সেল রিটার্ন টু বি। অ্যামাউন্ট কত ছিল বল, 750, 750। লাস্ট এন্ট্রি, ন্যারেশনটা কিছু নেই, ন্যারেশন নিয়ে কখনো ভয় পাওয়ার কিছু নেই। কি লিখতে হয়, ন্যারেশন শুনে নে, বাড়িতে নিয়ে লিখে নিবি, কি লেখা আছে, কি লিখতে হবে, বলি বিং গুডস রিটার্ন বাই বি, বিং গুডস রিটার্ন বাই বি ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, নাও রেকটিফাইড। মানে ওই যেটা কোশ্চেন থাকে সেটা তুলে দিবি, লাস্ট লিখে দিবি নাও রেকটিফাইড।
লাস্ট এন্ট্রি কি বলে দেখ, রিপেয়ারিং চার্জেস 2400 টাকা টু আ মেশিন, মেশিনের উপর একটা রিপেয়ারিং খরচা হয়ে যায় 2400 টাকা, বাট রংলি ডেবিটেড টু মেশিনারি। শিখিয়েছিলাম ক্লাস 11 তে শিখে আসছি এটা, রিপেয়ারিং চার্জেস। আমি বলেছিলাম জানিস, এরর অফ প্রিন্সিপাল বলে একটা গল্প বলেছিলাম, এরর অফ প্রিন্সিপাল একটা থিওরি বলেছিলাম। কখনো কখনো খরচাটা হচ্ছে ক্যাপিটাল খরচা, কেউ দেখিয়ে দিয়েছি রেভিনিউ খরচা, আবার কখনো কখনো রেভিনিউ খরচা হয়েছে ওটা দেখেছি ক্যাপিটাল খরচা, এটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। ঠিক আছে, এত নীতিগত ভুল। রিপেয়ারিং চার্জেস হলে অরিজিনাল জার্নাল হয় রিপেয়ার টু ক্যাশ, লেখ অরিজিনাল জার্নাল লিখে লিখে কর, লিখে লিখে কর, বুঝতে পারবে। রিপেয়ার টু ক্যাশ, অরিজিনাল জার্নাল লিখ রিপেয়ার টু ক্যাশ। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা বল কত ছিল? 2400। এটা অরিজিনাল জার্নাল, অরিজিনাল জার্নাল এটা হওয়া উচিত, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের করা উচিত। কিন্তু তা না করে কি করা হয়েছে বলছে, অ্যাকাউন্টেন্ট তা না করে করে দিয়েছে কি, ভুল করে মেশিনারি অ্যাকাউন্টকে কত করে দিয়ে, মেশিনারি অ্যাকাউন্ট 400 করে, বিশাল ভুল করেছিল, বিশাল বড় সড়ো একটা ভুল করেছিল। ও রিপেয়ার অ্যাকাউন্টকে 2400 করতে হবে, তা না করে মেশিনারি অ্যাকাউন্টকে 400 করেছে। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 400 করেছে। স্যার ক্যাশে কত করেছে? ক্যাশে কোনো ভুলই হয়নি, ভুল তো রিপেয়ার আর মেশিনারির মধ্যে হয়েছে। ক্যাশ 24 ক্যাশ ক্যাশ মিলে গেছে। তাহলে মেশিনারি কি দেখানো উচিত ছিল? তাহলে মেশিনারিটাকে কি করবো বল, মাইনাস কর মেশিনারি 400, দেখানো উচিত কি রিপেয়ার, রিপেয়ার করবো কি 2400, তাই তো? এই তো হচ্ছে। তাহলে ফাইনাল জার্নাল কি হবে বল, ফাইনাল জার্নাল কি হবে? আমি বলেছিলাম 12 বছর সাইনের জার্নাল হয় বেশ। হ্যাঁ বল। অ্যামাউন্টটাও তো করেছিল 400। হ্যাঁ, ওই তো বাকিটা সাসপেন্স হয়ে যাবে। তাহলে রিপেয়ার ডেবিট হবে, আর মেশিনারি কি হবে, ক্রেডিট হবে। লেখ, রিপেয়ার ডেবিট কত টাকা, রিপেয়ার ডেবিট হবে দেখ, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2400 টু মেশিনারি কত 400, বাকি 2000 টাকা কি সাসপেন্স, টু সাসপেন্স। বুঝতে হয়ে গেল অঙ্কটা? ঠিক আছে, ওগুলো শেষ হয়ে গেল। আচ্ছা, এবার একটা সেল ব্যালেন্সিং অঙ্কটা করবো। 4 দাগের অঙ্কটা কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন পিপিআর ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট, এমন ক্লাসে বারবার পড়েছিলাম কি করতে বলে তোকে, ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে। অ্যাজ দে উড ইন দ্য জেনারেল লেজার, জেনারেল লেজারে তো সোজা জিনিস, জেনারেল লেজার আন্ডারে ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে চ দাগ কাট, কি লিখতে হবে প্রথমে, ইন দা বুকস, তারপর লিখবো কি ইন জেনারেল লেজার, ইন জেনারেল লেজার ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট, ডেটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, দাগ কাট প্রপারলি। ডেবিট ক্রেডিট, ডেটার্স তো আমাদের অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে, মানে ডেবিট দিকে যত বাড়বে ডেবিট দিকে লিখি, যত কমবে ক্রেডিট দিকে। আর ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। তাহলে লিখবো কি টু ব্যালেন্স বিডি, লিখবো টু ব্যালেন্স বিডি। তাহলে কোশ্চেন করে দেখ ওপেনিং ব্যালেন্স কত কত বলেছিল, দেখ লিখেছিল। এক একটা করে দেখ, আমি তোকে বলে দিই কোন কোন কারণে কি কি ব্যালেন্স, কোন কোনগুলোতে ব্যালেন্স বাড়তে পারে কমতে পারে সব বলে দিই। ক্রেডিট সেলস, ক্রেডিট সেল আর ডেটার্স ব্যালেন্স বাড়তো না কমতো? বাড়তো, তাহলে প্লাস, পাশে প্লাস দিয়ে রাখলাম। ডিসকাউন্ট অ্যালাউড ব্যালেন্স বাড়তো না কমতো?
ডিসকাউন্ট অ্যালাউড হলে ব্যালেন্স বাড়তো না কমতো? কমতো। কেননা ডেটা পায়, তো আমাদের বিজনেসের রেগুলার কাস্টমার, ওরা যেহেতু রেগুলার পেমেন্ট করছে তাই খুশি হয়ে ডিসকাউন্ট দিতে, তাহলে ব্যালেন্সটা কমে যেত। ঠিক আছে, তারপর কি বলছে, বিল রিসিভেবল ড্রন করতো, বিল রিসিভেবল মানে ওরা যখন বিল ডেটার্সরা যখন আমাদের বিল ড্র করতো তখন ব্যালেন্স কমে দিতাম। রিটার্ন ইনওয়ার্ড ব্যালেন্স কমতো, ডেটার্সের থেকে টাকা পেতাম ব্যালেন্স কমতো, ব্যাড ডেট হলে ব্যালেন্স কমতো, আর ট্রান্সফার হলে কি হতো? ব্যালেন্স কমতো। তাহলে তো বুঝতেই পারছি কোথায় কি বসবে। তাহলে ওপেনিং ব্যালেন্স কত বলেছিল দেখ, ওখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু ভুল ভুল লাগছে, ক্লোজিং ব্যালেন্স দিচ্ছে, অ্যাকচুয়ালি ওপেনিং ব্যালেন্স দেয় সবসময়। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স দেয়। তো ওটা ওপেনিং ব্যালেন্স হবে, ক্লোজিং ব্যালেন্স হবে না। কত টাকা? 60,000 টাকা। এখানে লিখলাম 60,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারলি তো? ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স কোন দিক বসতো? ডেবিটে, অ্যাসেট ডেবিটে বসে। তারপর এখানে কি লিখতে শিখেছিলাম মনে আছে? টু জিএলএ, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, লিখবো টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এখানে লিখবো বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তো বল, এখানে ক্রেডিট সেল ছিল, কত টাকা ছিল ক্রেডিট সেল? দেখে দেখে বল, কত ছিল ক্রেডিট সেল? ক্রেডিট সেল ছিল 40,000 টাকা। লিখলাম 40,000 টাকা। এবার একটা করে বলছি, ডিসকাউন্ট কি ছিল? নামগুলো পড়া একটা করে দেখ, দেখে দেখে বল। এখানে বলেছিল কি, ডিসকাউন্ট অ্যালাউড 1,500 টাকা। লেখ ডিসকাউন্ট অ্যালাউড 1,500 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড 1,500 টাকা। তারপর কি ছিল? বিল রিসিভেবল ডন। বিল রিসিভেবল ডন কত ছিল? 5,000 টাকা। বিল রিসিভেবল ডন 5,000 টাকা। নেক্সট কি ছিল? রিটার্ন ইনওয়ার্ড 500 টাকা। লেখ রিটার্ন ইনওয়ার্ড 500 টাকা। নেক্সট কি ছিল? রিসিভ ফ্রম ডেটার্স। রিসিভ ফ্রম ডেটার্স 20,000 টাকা। রিসিভ ফ্রম ডেটার্স 20,000 টাকা হয়ে পাই। নেক্সট ব্যাড ডেট 5,000 টাকা। লাস্ট পয়েন্ট ছিল ট্রান্সফার টু ক্রেডিটার্স। ট্রান্সফার হচ্ছে মানে ব্যালেন্স কমছে, কত টাকা? 3,000 টাকা। শেষ। রিভিশনের জন্য একটা অঙ্ক করালাম, এটা বুঝতে পেরেছিস? তোকে এইটা পড়ে বুঝতে হবে যে প্রশ্নগুলো দেবে, যদি ডেটার্স এর অঙ্ক থাকে লাইন পড়ে বুঝতে হবে এই যে পয়েন্টটা দিয়েছে, এই যে ট্রানজাকশন দিয়েছে, ট্রানজাকশনের পরে ডেটার্স এর ব্যালেন্স বাড়ছে না কমছে? যদি বাড়ে ডেবিট থেকে বসাবি, কমলে ক্রেডিট। শেষ হয়ে গেল, ব্যালেন্স শিট টেনে দেবো, অঙ্ক শেষ। কত হচ্ছে? 60 আর 40 যোগ করে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা থেকে বাদ দিয়ে গেলো একটা করে, কত হচ্ছে? 5,000 আছে, 6,500, 6,500, 7, 7,000 আর 20,000, 27, 27, 8, 35, 1,00,000 থেকে 35 বাদ দিলে 65,000 টাকা। ব্যালেন্স কি 65,000 টাকা হচ্ছে? বাই ব্যালেন্স সিডি 65। ঠিক আছে, অঙ্কটা শেষ হয়ে গেল। তাহলে দেখ কত বড়, 65,000 টাকা বেরিয়েছে কিনা দেখ। তাহলে বোঝা গেল অঙ্কটা। আর যদি পনেরোটা দেয় তাহলে বল, পনেরোটা যদি দেয় তাহলে ওটা যেন কোনটা লাস্টে বলে দিচ্ছি।
সুপারফাইন টেক্সটাইল হুইচ ক্লোজ ইটস বুকস 31st মার্চ পারচেস আ মেশিন অন 1/4/20,50,000। 1/4/20 মেশিন কিনেছে 50,000 টাকা দিয়ে। তারপর আবার 1/10/21 মেশিন কিনেছিল কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। বলছে দ্য পার্ট অফ দ্য মেশিন হুইচ ওয়াজ পারচেস, 1/4/20 যে মেশিনটা কিনেছিল তার একটা পার্ট বেচে দিচ্ছিস 3,600 টাকা দিয়ে 30 সেপ্টেম্বর 2022। তোকে প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st মার্চ 2020। তাহলে কোশ্চেনটা পড়ে আগে টাইম লাইনটা সুন্দর করে সাজানো যাক। তাহলে প্রথমটা হবে 1/4/20 থেকে, এখানে ডেটটা লেখ, 1/4/20 থেকে 31/3/21 এটা একটা পিরিয়ড। তারপর 1/4/21 থেকে 31/3/22 অব্দি একটা পিরিয়ড। আর 1/4/22 থেকে 31/3/23 অব্দি একটা পিরিয়ড। এটাই তো বলেছিল, এই 3 বছরের টাইম লাইন দিয়েছে। এবার বলছে 1/4/20 একটা মেশিন কেনা হয়েছিল 50,000 টাকা, এটা লিখলাম M1। কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 50,000 টাকা। নেক্সট মেশিন কবে কেনা হয়েছে? 30,000 টাকা দিয়ে 1/10/21। তাহলে 1/10/21 মানে এই সেকেন্ড টাইম লাইনটাই হচ্ছে 1/10/21 সেকেন্ড মেশিন কেনা হয়েছে কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে। তারপর মেশিনটা বেচে দিয়েছে কবে দেখ? 30/9/22। তো 30/9/22 মানে এই পিরিয়ডটার মধ্যে পড়ছে 30/9/22। কি করেছে? M1 সোল্ড, তাই তো? M1 এর পার্ট সোল্ড, এখানে লিখে দিই পার্ট, পুরো সোল্ড করেছে কিন্তু M1 এর পার্ট সোল্ড করেছে কত টাকা দিয়ে? দেখ M1 এর যে পার্টটা সোল্ড হয় কত টাকা দিয়ে? 3,600 টাকা দিয়ে। এই তো বলেছে নিশ্চয়ই সাজানো হয়ে গেছে। সাজানো বুঝতে পেরেছিস? এই দেখ দেখ আবার বলে দিচ্ছি সাজানোটা। ওরা তোকে 3টে বছরের যে যে ঘটনাটা দিয়েছে, তোকে 3টে বছরের ডেটা দিয়েছে। একটা হচ্ছে 1/4/20 ওরা একটা 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছে। 1/4/20 ওরা 50,000 টাকা দিয়ে মেশিন কিনেছে, ঠিক আছে? তারপর 1/10/21 মানে সেকেন্ড, 1/10/21 সেকেন্ড মেশিন কিনেছে 30,000 টাকা দিয়ে। আর বলেছে 30/9/22 লাস্টে M1 এর কিছুটা পোর্শন সোল্ড, পুরোটা সোল্ড করে। দেখ M1 এর পার্ট সোল্ড করেছে 3,600 টাকা। কত টাকার প্ল্যান? 10,000 টাকার, সরি 10,000 টাকার মেশিন 3,600 টাকা দিয়ে বেচে নিচ্ছে। তাহলে এই M1 এর দুটো পার্ট ছিল না, একটা সোল্ড পার্ট আর একটা আনসোল্ড পার্ট। যেই পার্টটা বেচেছে তার ভ্যালু কত? 10,000 টাকা। তাহলে আনসোল্ড এর ভ্যালু কত? 40,000 টাকা। এই সাজানো বুঝে গেলে অঙ্ক নেমে গেছে, অঙ্ক শেষ। বোঝা গেল কি বললাম, অঙ্কটা কি বলেছে? তাহলে তোকে ক বছর অঙ্ক দিয়েছে? 20 থেকে 23, টোটাল 3টে বছরের অঙ্ক দিয়েছে, ঠিক আছে? বোঝা গেল টাইম লাইন টাকা টোকা হয়েছে। টাইম লাইনটা টোকা হয় সুন্দর করে। টাইম লাইনটাকে টোকা ভালো করে টোক। টাইম লাইন, টাইম লাইনটা এটা হচ্ছে টাইম লাইন। টাইম পরীক্ষায় যখনই ডেফিনিশন অঙ্ক দেবে টাইম লাইনটা ভালো করে সাজাবি। তুই টাইম লাইন ঠিক করে সাজাতে পারিস তাহলে বাকি ডেফিনিশন হয়ে গেছে। টাইম লাইনটাই মেন। কোশ্চেন পড়ে বুঝতে পারলি? আরো একবার বোঝাবো? বুঝতে পেরেছিস? কোশ্চেন পড়ে পুরো বুঝতে পেরেছিস তো? টাইম লাইন পুরো 3টে বছর, আমি ডেট দেখে বললাম 3টে বছর। ওরা তোকে 31/3/23 করতে পারে, মানে শুরু কবে থেকে হয়েছিল? শুরু 1/4/20 থেকে। তাহলে তুই ভাবনা 1/4/20 থেকে 31/3/21 এটা একটা বছর। তারপর 1/4/21 থেকে 31/3/22 দুটো বছর। তারপর 1/4/22 থেকে 31 3 বছর। প্রথম বছরে একটা মেশিন কিনলো, দ্বিতীয় বছর একটা মেশিন কিনলো, আর থার্ড ইয়ারে মেশিন বেচে দিল। পুরো না কিছুটা বেচেছে। তাহলে সাজানো কমপ্লিট। 3,600 দিয়ে। এবার দেখ কি কি হবে। প্রথমে M1, হ্যাঁ কি না? প্রথমে M1 হবে। M1 এ দুটো পার্ট ছিল তো, সোল্ড আর আনসোল্ড। M2, তাই তো? আর কি ছিল? M1 আর M2 টোটাল। কি লিখবো প্রথমে? লেখ 1/4/20। 1/4/20 মেশিন কিনেছিস কত টাকা দিয়ে? সোল্ডে লিখবি 10,000 আর আনসোল্ডে লিখবি 40,000, ঠিক আছে? হয়ে গেল। এই প্রথম বছর কি আর কোনো মেশিন কেনা হয়েছে? না। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছিল? 10% ডিমিনিশিং ব্যালেন্স মেথড। তাহলে মাইনাস কর ডেপ্রিসিয়েশন এট দ্য রেট 10% ডিমিনিশিং, কত হবে? 1,000 টাকা, আর এটা 4,000 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত হবে? 5,000 টাকা। বাদ দেবো 9,000 আর এটা 36,000। এটাকে কি বলে? বুক ভ্যালু। এটা লিখবো 1/4/21, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখ সেকেন্ড ইয়ারে 1/10/21 মেশিন কেনা হয়েছে। 1/10/21 কস্ট কত বল? কস্ট
কস্ট কত ছিল? 30,000 টাকা, লিখে দিলাম। মাইনাস ডেপ্রিসিয়েশন হবে at the rate 10%। যেহেতু ডিমিনিশিং, তাহলে 9,000 10% করলে 900 টাকা, 36,000 10% করলে 3,600 টাকা, আর 30,000 টাকা 10% করলে কত হয় বল? 3,000 টাকা। কিন্তু কিনেছিস কবে? 1/10/21-এ, 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে, হ্যাঁ কি না? এই 30,000 টাকার উপর ক মাসের ডেপ্রিসিয়েশন? 6 মাসে। তাহলে কর 30,000 ইন্টু 10% ইন্টু 6 বাই 12 কত হচ্ছে? 1,500 টাকা। ক্লিয়ার হলো এটা? টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে দেখা যাক। 900 আর 3600 কত? 4,500 আর 1,500 মানে 6,000 টাকা। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন 6,000 টাকা, বাদ দিয়ে দে। এটা বাদ দিয়ে হলো 8,100। 32,400 আর এটা 28,500। এটা হচ্ছে বুক ভ্যালু। কত লিখবো? 1,422। ঠিক আছে? কিরে ভাই, পুরো আমার কথাটা ভালো করে দেখ, বাড়িতে কি একবার প্র্যাকটিস করিনি? টাইপ কোশ্চেনটা পরে টাইম লাইনটা কাজে, টাইম লাইন সাধারণত বুঝতে পেরেছিস? প্রথমে কোশ্চেনটা একটু গন্ডগোল ছিল, সুন্দর করে টাইম লাইন সাজানো। কি বললাম বুঝতে পারলি তো? টাইম লাইন সুন্দর করে সাজাবি কিন্তু পরীক্ষায় গিয়ে ডেপ্রিসিয়েশন আগে টাইম লাইন ভালো করে সাজাবি। টাইম লাইন যখন সাজানো হয়ে যাবে তারপর ওয়ার্কিং স্টার্ট করবি। দেখ টাইম লাইন সাজানো হয়ে গেলে ওয়ার্কিং যে লেভেলে করে যে ওয়ার্কিং সেটা বেরিয়ে যাবে, তারপর তো লেজার তেমনি হয়ে যাবে, মেন টাইম লাইন। আচ্ছা এবার কি হচ্ছে দেখ, লাস্ট ইয়ারে আসবে, লাস্ট ইয়ারে 30/9/22 বেশিটা বেঁচেছিস, 30/9/22। তাহলে মাইনাস দিয়ে লিখ ডেপ্রিসিয়েশন। কোন মেশিনটা বেঁচেছি বল? M1 এর সোল্ড। এই দেখেন দেখিয়ে দিচ্ছি M1 এর সোল্ডটা কি করে হচ্ছে। 8,100 টাকার উপর ডেপ্রিসিয়েশন হবে 10%। কবে বেঁচেছিস দেখ, ডেট কি বলেছে? 30/9। তাহলে 1/4 থেকে 30/9 ক মাস হচ্ছে? 6 মাস। 6 মাস গুণ 6 মাস হচ্ছে, হ্যাঁ কি না? 4 5 6 7 8 9, 9টা পুরো 6 মাস। 6 মাসের ডেপ্রিসিয়েশন কর কত হচ্ছে দেখ। 8,100 ইনটু 10% ইনটু 6 বাই 12 হচ্ছে 405 টাকা, তাই তো? এটা হলো 405 টাকা। এটা তো ফুল হবে 3240, এটা ফুল হবে 2850। কোনো ডাউট আছে? ডিমিনিশিং ব্যালেন্স বলে বুক ভ্যালুর উপর চাপাচ্ছি। বাদ দে, 8,100 থেকে 405 বাদ দে। কত হচ্ছে? 7,695। এটাকে বেচে দিয়েছিস কত টাকা দিয়ে বল? এটাকে সেল করছে 3,600 টাকা দিয়ে, ব্যাস। তাহলে আমার লস হলো কত টাকাতে? 4,095 টাকা লস হলো। এটাকে বলে লস অন সেল। ঠিক আছে? টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? এটা, এটা আর এটা তিনটে যোগ করে টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 705 প্লাস 3,024 প্লাস 2,835 কত হচ্ছে? 6,495। মোটামুটি ভাবে শেষ হয়ে গেল। এখানে কমপ্লিট করলি, কর আস্তে আস্তে, যেইভাবে যেমন যেমন ভাবে করি তেমন তেমন ভাবে কর। ওর বাদ দেখো 32,400, 3,240 বাদ দেবো, কত হচ্ছে? 29,160। আর ওটা কত হচ্ছে? 28,500 থেকে 2,850 কত হচ্ছে? 25,650। এটা হচ্ছে বুক ভ্যালু, লিকুইডেড 1/4/23। ঠিক আছে? সুন্দর করে টুকেন এটা। অ্যাকাউন্টিং ইয়ারের নিলে তাহলে নিচে ডেট লিখতে হবে। এক সময় ডেট লিখতে হবে, ডেট তো লিখতেই হবে। হয়ে গেল তো? তুই পুরোটা কমপ্লিট করতে পেরেছিস? দেখে নে। বাদ দিয়ে হচ্ছে 4095, ওটাকে বলে লস অন সেল। লস অন সেল, যেটা লস অন সেল বলে। আর ওইগুলো বাদ দে, কত কত হচ্ছে? প্রথমটা 29,160, 29,160 আর 25,650। ডেটটা লেখ 1423। বুক ভ্যালু। লেজারের দাগ কাট, লেজারের দাগ কাট, লেজার দাগ কাট। কি লিখবি? মেশিনারি অ্যাকাউন্ট। প্রতিটা অঙ্কে ইন দা বুকস অফ লিখতে কিন্তু ভুলবি না, ইন দা বুকস অফ প্রতিটা অঙ্কে লিখতে হবে মেশিনারি অ্যাকাউন্ট।
ডেবিট ক্রেডিট, মেশিন এখন লিখলাম ডেবিট ক্রেডিট লিখলাম, ঠিক আছে। মেশিন তো অ্যাসেট জানিস, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে আর কমবে ক্রেডিট দিকে। তাহলে ডেট পার্টিকুলার্স রুপিস, আবার ডেট পার্টিকুলার্স রুপিস, ঠিক আছে। কি কি বললাম? ডেট পার্টিকুলার্স রুপিস, ডেট পার্টিকুলার্স রুপিস। তো নিশ্চয়ই বুঝতে পারছিস তোকে কি করতে বলেছে। পিপিআর মেশিন এখন ফর দ্য ইয়ার এন্ডিং 31 মার্চ 2023, ঠিক আছে। এখন তুই যদি চাস তোকে তোকে কি বের করতে বলে, তোকে লাস্ট ইয়ারের ডেফিনিশন করছে, লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ারের ব্যালেন্স কত ছিল বল, শুধু লাস্ট ইয়ারটা দেখ টাকা। তুই চাইলে পুরোটাই করে দিতে পারিস, কিন্তু তোকে বলেছে 31 থেকে 23 করতে লাস্ট ইয়ার। তো লাস্ট ইয়ার বলতেই দেখ এটাই তো লাস্ট ইয়ার, দেখ আমি মার্ক করে দিলাম এটাই তো লাস্ট ইয়ার। এদিক টাকা দেখ পাইল, এইটুকু লাস্ট ইয়ার। যা হবে এর মধ্যে আসবে, এর বাইরে কিছু আসবে। তাহলে কি লিখবি প্রথমে? তুই মেশিন কিনেছিস 20 সালে, তাহলে তোকে যদি 23 সালের করতে বলে, লাস্ট ইয়ার যদি 22-23 করতে বলে, তাহলে কি হবে? ব্যালেন্স হবে, হ্যাঁ কি না? তুই 20 সালে মেশিন কিনেছিস, তোকে বলেছে 22-23 অঙ্ক করতে, তাহলে কি ব্যালেন্স হবে? তুই তো লিখতে পারবি মেশিন কিনেছিস, তাহলে মেশিনের ব্যালেন্স কত লিখবি বলতে পারবো? দেখ প্রথমে M1, দেখ কত টাকা ব্যালেন্স ছিল 1/4/22 বল দেখি, 1/4/22 কত টাকা ব্যালেন্স ছিল পুরোটো? কত না 8100 না, পুরো এতটা ব্যালেন্স ছিল কিনা? তুই বল প্রথম মেশিনটা কিনেছিস কবে বল, ডেট বল। 1/4/20, ঠিক আছে। দ্বিতীয় মেশিন কবে কিনেছিস? 1/10/21। তোকে তো লাস্ট ইয়ার করতে হবে 22-23, মানে 1/4/22, তাহলে 1/4/22 দুটো মেশিনই চলে এসছে। তাহলে তিনটে মেশিনের ব্যালেন্স কর, যোগ করে দেখ কত বেরোচ্ছে। 8100 প্লাস 32400 প্লাস 28000 কত হচ্ছে? 69,000 টাকা। তাহলে এখানে কত লিখবো? 69,000, 69,000। টু ব্যালেন্স মিলিয়ে, টু ব্যালেন্স মিলিয়ে কি লিখবো? ডেট 1/4/22, ঠিক আছে। 1/4/22 টু ব্যালেন্স বিটি কত লিখবো? 69,000। বুঝেছিস ব্যাপারটা? দেখ আমাকে লাস্ট ইয়ারের করতে বলেছে বলে এটা, যদি লাস্ট ইয়ার না বলতো, আমাকে যদি বলতো পুরো করতে, তাহলে তুই প্রথমে 20 সালটা পুরো করতে যেভাবে করতে শিখেছিস, তারপর 21 সাল করতি, তারপর 22 সাল করতি, বুঝলে এইভাবে করতে। কিন্তু তোকে যেহেতু লাস্ট ইয়ার করতে হবে, শুধু এই, ঠিক আছে। হয়ে গেল 1/4/22। আচ্ছা ভাই, এই বছর লাস্ট ইয়ারে কোনো কেনা হয়েছিল না, বেচা হয়েছিল। কবে বেচা হয়েছিল বল? ডেট বলেছিল, দেখ কোশ্চেন ডেট বলেছিল 30/9/22 বেচা হয়েছিল। বেসলে ক্রেডিট দিকে হবে 30/9/22। কি লিখবো? বাই ব্যাক। কত টাকা দিয়ে বেচা হয়েছিল বল? 3,600 টাকা দিয়ে, ঠিক আছে। বেচে কি হয়েছিল? লস হয়েছিল কত টাকা? 4,095 টাকা। লেখ বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে লস হয়েছিল 4,095 টাকা। এক্সামে কিন্তু লিখবি বাই ব্যাংক, লিখলে হবে না, বাই ব্যাংক ব্যাংকে লিখবি সেল, ঠিক আছে। তারপর লস হলে লিখবি বাই পিএল, লিখলে হবে না, বাই কি লিখবো? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখবো, ব্যাকেটে লিখবো লস হচ্ছে 4,095 হয়ে গেল। আর লাস্ট ইয়ারে কি হয়েছিল? ডেপ্রিসিয়েশন হয়েছিল 6,495, শেষ 6,495। কি লিখবো? ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হয় 31/3/23, লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ব্যালেন্সিং টেনে দেয়, অঙ্ক শেষ। 69,000 থেকে ব্যালেন্সটা নিলে কত হচ্ছে দেখ, 3,600 মাইনাস 4095, লস কত হয়েছিল? 4095 মাইনাস ডেপ্রিসিয়েশন 6495, কত হচ্ছে? 54,810। যেটা বেরোলো তাকে বলে বাই ব্যালেন্স স্থিতি। বুঝতে পারলি একটা বছর কিভাবে করতে হয়? বুঝা গেল? আর অঙ্কটা ঠিক করেছি কিনা দেখ, বোঝা যাবে। এদিকে দেখ এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্ট দুটো এমন যোগ করে যেটা হচ্ছে এইটাই বেরোচ্ছে, দুটো অঙ্ক মিলে গেছে। বুঝতে পারলি তো? এই অঙ্কটা পাবো, তাহলে বুঝতে পারলি অঙ্কটা? হ্যাঁ কিনা? ছোট্ট অঙ্ক ছিল। এরপরে যে অঙ্কটা দিয়েছে, বলছে ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স পিপিআর ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2022 এন্ড দ্য ব্যালেন্স অ্যাজ অন ডেট। তো চোখের সামনে একটা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, এবার সেই ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছি, এখান থেকে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো। ক্লোজিং স্টক বলেছে 6,000 টাকা, তাহলে লিখে দিই ক্লোজিং স্টক 6,000 টাকা।
ক্লোজিং স্টক কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিটে বসে। এখানে লিখো বাই ক্লোজিং স্টক 6,000। ঠিক আছে, আর একটা কোথায় বসবে? কারেন্ট অ্যাসেটস। আর একটা বলবে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটস এর ক্লোজিং স্টক 6,000 টাকা। ক্লোজিং স্টক 6,000 হয়ে গেল। নেক্সট পয়েন্ট বলেছে কি? বিল রিসিভেবল ইনক্লুড ডিজনার বিল 5,000 টাকা আছে। বলতে পারবি এই পয়েন্টটা কি হবে? এই অ্যাডজাস্টমেন্ট হবে, যত টাকা বিল আছে তার মধ্যে ডিজনার বিল 5,000 টাকা, কি করতে হবে? বিল রিসিভেবল থেকে বাদ দিতে হবে আর বিল রিসিভেবল থেকে 5,000 টাকা, বিল থেকে মাইনাস করতে হবে 5,000 টাকা, আর ডিটেলসের সঙ্গে যোগ করতে হবে। ডেটার্স এর সঙ্গে যোগ করতে হবে 5,000 টাকা। ব্যাস, ঠিকই বলেছিস। ডিজনার বিল থাকলে বিল থেকে মাইনাস, ডেটার্স এর সঙ্গে। ঠিক আছে, এবার দেখি বিল কত ছিল। বিল ছিল 12,000। বিল ছিল 12,000। তো কারেন্ট অ্যাসেটস এ লিখি বিল রিসিভেবল। বিল রিসিভেবল 12,000 টাকা, তার থেকে মাইনাস করবো ডিজনার 5,000 টাকা। 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7,000 টাকা। ঠিক আছে, এবার খুঁজতে হবে ডেটার্স। ডেটার্স কত ছিল? ডেটার্স ছিল 30,000 টাকা। ঠিক আছে, নিচে লিখো ডেটার্স ছিল 30,000 টাকা, তার সাথে যোগ করবো ডিজনার বিল বলে 5,000 টাকা। 30,000 5 35,000। দুটো এন্ট্রি কমপ্লিট হবে। 3 নম্বর, গুডস টেকেন বাই প্রোপ্রাইটার ফর ₹2,000 নট রেকর্ডেড ইন দ্য বুকস। মানে ব্যবসার মালিক নিজের প্রয়োজনে 2,000 টাকার গুডস তুলে নিয়েছে। তাহলে গুডস তুলে নিয়েছে মানে গুডস কমে যাবে, মানে পারচেস থেকে 2,000 টাকা কমাতে হবে। পারচেস থেকে 2,000 টাকা কমাতে হবে। তাহলে পারচেস কত ছিল? 70,000 টাকা, তার থেকে 2,000 টাকা কমাতে হবে। ট্রেডিং এর ডেবিটে লিখবো, এক লাইন ছেড়ে লিখছি। ট্রেডিং এর ডেবিটে লিখবো পারচেস 70,000 টাকা, তার থেকে মাইনাস করবো কি গুডস 2,000 টাকা। আর ব্যবসার মালিক ব্যবসা থেকে 2,000 টাকা গুডস, যেটা হলো ড্রয়িংস। ক্যাপিটাল থেকে মাইনাস করবো ড্রয়িংস বলে। কত টাকা? 2,000। ক্যাপিটাল বলে দিয়েছিল কত? 1,00,000 টাকা। এটাও বসিয়ে দিই ক্যাপিটাল 1,00,000 টাকা সঙ্গে সঙ্গে। এখানে ক্যাপিটালে 1,00,000 টাকা লিখে দিই। অ্যাডজাস্টমেন্ট কি আছে? এটা হয়ে গেল। নেক্সট অ্যাডজাস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লোন উই প্রোভাইডেড ফর 4 ইয়ার। মানে লোন নেওয়া হয়েছিল, দেখি কত টাকা লোন নেওয়া হয়েছিল। এই যে 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল 1/4/19-এ, 10%। এখানে লিখবো লোন। কবে লোন নেওয়া হয়েছিল? 1/4/19-এ 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল। 1/4/19-এ 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল। কত পার্সেন্ট লোন? ইন্টারেস্ট 10%। আচ্ছা, আমরা যে অঙ্কটা করছি কবে? 31/12/23, তাই তো? কিন্তু লোন নেওয়া হয়েছিল 1/4/19-এ। 19-এ লোন নেওয়া হয়েছিল। তাহলে লোনের নিয়ম কি? লোন যতদিন না পর্যন্ত শুরু হবে ততদিন ইন্টারেস্ট গুনতে হবে। তাহলে এখানে লোন 20,000 টাকার উপর 10% সুদ গুনতে হবে। মানে 20,000 10% কত? 2,000 টাকা ডাইরেক্ট। 2,000 টাকা হবে ইন্টারন্যাশনাল লোন, যেটা কিনা পিএল এর ডেবিটে বসবে। পিএল এর ডেবিটে লিখবো ইন্টারন্যাশনাল লোন 2,000 টাকা।
এবার ভালো করে দেখতে হবে, ইন্টারেস্ট অন লোন। দেখ কত দিয়েছে, দেখ ট্রায়াল ব্যালেন্স কত, ইন্টারেস্ট অন লোন 1,000 টাকা দিতে হবে। 2,000 টাকা, তুই 1,000 টাকা দিয়েছিল, বাকি লিখেছিস কত, 1,000 টাকা। এটা কারেন্ট লাইবিলিটিতে লিখবি, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 1,000 টাকা। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 1,000 টাকা। 2,000 থেকে 1,000 টাকা মাইনাস। আর কি পয়েন্ট ছিল, বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, স্যালারি আর ওয়েজেস। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এটা আমাদের বিজনেসের লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস। লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস। দেখা যাক আউটস্ট্যান্ডিং স্যালারি কত বলেছে, 4,600। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,000। হয়ে গেল। এবার আমাকে খুঁজতে হবে স্যালারি কত ছিল। স্যালারি ছিল 30,400। পিএল এর ডেবিটে লিখি টু স্যালারি। টু স্যালারি 30,400, পিএল এর ডেবিটে লিখলাম টু স্যালারি কত, 30,400। এর থেকে সঙ্গে যোগ করবো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল বলেছিলাম, 4,600। 35,000 টাকা। এবার ওয়েজেস, ট্রেডিং এর ডেবিটে লিখুন টু ওয়েজেস। দেখা যাক ওয়েজেস এর অ্যামাউন্ট কত বলেছিল। ওয়েজেস বলেছিল 9,000 টাকা। 3,000 লিখবো 9,000 টাকা, এর সঙ্গে যোগ করবো আউটস্ট্যান্ডিং বলে 3,000 টাকা। ওয়েজেস আউটস্ট্যান্ডিং ছিল 3,000 টাকা। 9,000 আর 3,000 যোগ করে কত হলো, 12,000। তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট সবকটা কমপ্লিট। এবার ট্রায়াল ব্যালেন্সের দিকে দেখাবো। ইনভেস্টমেন্ট, অ্যাসেট এর ইনভেস্টমেন্ট 70,000 টাকা। অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট 70,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, ফিক্স সাইডে লিখবো প্রথমে ফার্নিচার। জেনারেল ডেপ্রিসিয়েশন হয় কিন্তু ডেপ্রিসিয়েশনের কথা বলেনি কোশ্চেন। তাহলে ফার্নিচার কত হবে, 24,000 টাকা। হয়ে গেল। এবার মনে হচ্ছে ওপেনিং স্টক, ট্রেডিং এর ডেবিটে সবার উপরে 9,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিএল এর ডেবিটে 2,000 টাকা। টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, পিএল এর ডেবিটে 2,000। নেক্সট, রেন্ট, পিএল এর ডেবিটে 4,200 টাকা। টু রেন্ট, পিএল এর ডেবিটে 4,200 টাকা। ব্যাড ডেট, পিএল এর ডেবিটে 2,400 টাকা। নেক্সট, ক্যাশ অ্যান্ড ব্যাংক, কারেন্ট অ্যাসেটস এ 15,000 টাকা। অ্যাসেটস এ 15,000 টাকা। লাস্ট, অ্যাডভার্টাইজমেন্ট 8,000 টাকা। পিএল এর ডেবিটে অ্যাডভার্টাইজমেন্ট 8,000 টাকা।
और क्रेडिट साइडে কি ছিল সেল 1,42,000 ট্রেডিং এর ক্রেডিটে লিখো সেল 1,42,000 বাই সেলস 1,42,000 ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আমি যদি ইনভেস্ট করেছিলাম সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি এটা পিএল এর ক্রেডিটে বলবে ইনকাম বলবে বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5,500 টাকা নেক্সট 10% লোন হয়ে গেছে ডিসকাউন্ট পিএল এর ক্রেডিটে লিখবি ডিসকাউন্ট রিসিভ 1,000 টাকা বাই ডিসকাউন্ট রিসিভ 1,000 টাকা লাস্ট পয়েন্ট কেইটাস কেইটাস ব্যালেন্স শিটে বলবে কারেন্ট লাইবিলিটিতে 18,500 টাকা মেলাবো ট্রেডিং এর কেইটে 1,42,000 6 যোগ করে হচ্ছে 1,48,000 সেই 1,48,000 লিখবো এই 1,48,000 থেকে বাদ দেবো কি কি আচ্ছা 70 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে 68,000 টাকা 1,48,000 টাকা থেকে বাদ দেবো হচ্ছে 9,000 টাকা মাইনাস হবে 68,000 টাকা মাইনাস হবে 12,000 টাকা কত হচ্ছে 59,000 টাকা 59,000 সেটা হলো ট্রু গ্রস প্রফিট সিডি ঠিক আছে এবার পিএল এর কেইটে লিখ বাই গ্রস প্রফিট পিডি কত টাকা 59,000 শেষ হয়ে গেছে 59,000 আর 5 আর 6 মানে 65,500 মাইনাস করবো 65,500 থেকে মাইনাস হবে 2,000 টাকা মাইনাস হবে 35,000 মাইনাস হবে 2,000 মাইনাস হবে 4,200 মাইনাস হবে 2,400 মাইনাস পে কত হচ্ছে 11,900 যেটা বেরোলো তাকে বলে টু নেট প্রফিট সিডি নেট প্রফিট বেরোলো 11,900 টাকা এটা আবার ক্যাপিটাল হিসেবে যোগ করলো নেট প্রফিট 11,900 টাকা 1,00,000 মাইনাস 2,000 হ্যাঁ 1,63,500 যোগ 11,900 কোনটা 1,09,900 যোগ 20,000 যোগ 1,000 যোগ 4,600 যোগ 3,000 যোগ 18,500 কত হচ্ছে 1,57,000 লাইবিলিটি সাইড টোটাল হচ্ছে 1,57,000 অ্যাসেট সাইড টোটাল করি 24,000 যোগ 70,000 যোগ 6,000 যোগ 7,000 হচ্ছে কত 1,22,000 এদিকে হচ্ছে 1,35,000 টাকা শর্ট পড়বে ও মিলে গেছে কারণ কেন শর্ট পড়ছে এটা তো 35,000 টাকা বাইরে পাঠানো হয় এই 35,000 টাকা বাইরে পাঠালে মিলে যাচ্ছে টোটাল কত হচ্ছে 1,57,000 দেখ মিলে গেছে ঠিক আছে মিলে গেল শেষ হয়ে গেল করে রাখতে পারিস 39 সাম নাম্বার হবে 39 পিডিএফ এ
পিডিএফ এর সাম নাম্বার কত হবে 39, ঠিক আছে। তো এখন যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা কোথায় এসেছিল একটু বলে দিই। আগের বছর লাস্ট ইয়ার যে এক্সাম হয়েছিল, অর্থাৎ এটা তো 2023 সাল, লাস্ট ইয়ার মানে 2022 সালে যে এক্সামটা হয়েছিল সেখানে এসেছিল, ঠিক আছে। তো কোথায় এসেছিল? 2022 সালের জেনারেলে এসেছিল। দু রকমের স্টুডেন্ট হয়, অনার্স হয়, জেনারেল হয়। আগে জেনারেলের অঙ্কটা করাবো, তারপর অনার্সের অঙ্কটা করাবো। জেনারেল অঙ্কটা খুবই ইজি অঙ্ক, যেমন কিছু নেই অঙ্কটার মধ্যে। আমি লিখে দিচ্ছি 2022 জেনারেলে এসেছিল অঙ্কটা, ঠিক আছে। তো কোশ্চেনটা একটু মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো বলছে দ্য ফলোইং ব্যালেন্স আর এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মিস্টার সৌভিক, ঠিক আছে। সৌভিকের বই দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2021। দেখ ওরা তোকে ওপেনিং 1/1/21 মানে কি, 1/1/21, 1/1/21 আর 31 ডিসেম্বর 21 মানে 1/1/21 তাহলে কি ওপেনিং, আর 31 ডিসেম্বর 21টা কি হচ্ছে তাহলে ক্লোজিং। দেখ স্টকের ওপেনিং দিয়েছে দেখতে পাচ্ছিস, স্টকের ক্লোজিং এ কি দিয়েছে একটা কোশ্চেন মার্ক। তার মানে কি বলছে তুমি স্টকটা বের করে দাও, তোর কাছে জানতে চেয়েছে স্টকটা বের করে দাও। বুঝতে পারলি কি বললাম? স্টকটা বার করতে বলেছে। ডেটার্স এর ওপেনিং দিয়েছে, ক্লোজিং দিয়েছে। ক্রেডিটার্স এর ওপেনিং দিয়েছে, ক্রেডিটার্স এর ক্লোজিং দিয়েছে। ওরা তোকে 6টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো বলছে ডিউরিং দ্য ইয়ার হি পেড হিজ ক্রেডিটার্স, ডিউরিং দ্য ইয়ার হি পেড মানে কি মিস্টার সৌভিক পে করেছে, ক্রেডিটার্স কে পে করেছে 1,20,000 টাকা, এবং ডেটার্স এর থেকে টাকা পেয়েছে কত 1,80,000 টাকা, ঠিক আছে। তো এবার বলছে 2 নম্বর বলছে ব্যাড ডেট রিটার্ন অফ 5,000 টাকা, নাম তো শুনেইছিস। তারপর বলছে ডিসকাউন্ট রিসিভ ফ্রম ক্রেডিটার্স 2,000 টাকা, ক্যাশ সেলস বলে 20% অফ টোটাল সেলস। 5 নম্বর বলেছে ক্রেডিট পারচেজ বলেছে আর 75% অফ টোটাল পারচেজ, রেট অফ জিপি বলে 20% অফ সেল। বলবি স্যার গড়গড় করে পড়ে গেলেন, কিছুই পড়েছি গড়গড় করে। এবার যখন বোঝাবো তখন দেখবি খুব ধীরে সুস্থ অঙ্ক করবো। যখন অঙ্ক করবো ওরা তোকে 3টে জিনিস ক্যালকুলেট করতে বলেছে। কি কি বের করতে বলেছে বল? টোটাল সেল বের করে দিলে তোকে 3 নাম্বার দিয়ে দেবে। টোটাল সেল বের করে দিলে তোকে 3 নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে। তো তারপর বের করে টোটাল পারচেজ বের করে দিলেও 3 নাম্বার দিয়ে দেবে। 3 3 6 পেয়ে গেলি। আর কি বের করতে বলেছে বল? ভ্যালু অফ ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টক বের করার জন্য 4 দেবে। তাহলে 3 3 4, তাহলে কত হলো 3 3 6। আচ্ছা যদি এই প্যাটার্নের অঙ্ক আসে তখন এরকম দেবে, ঠিক আছে। এবার আচ্ছা এই প্যাটার্ন আসবে না, আমি বলছি এই প্যাটার্ন দেবে না। ও তোকে কেমন মানে এইরকমই ফরম্যাটের অঙ্ক হবে, বাট তোকে বলবে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে, তোকে বলবে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে। এরকম ভাবে বলবে না যে তুমি সেল বের করো, পারচেজ বের করো। তো লাকি এরা জেনারেলের অঙ্ক দিয়েছিল, ঠিক আছে। তো তো দেখ তোকে প্রথমে কি বের করতে বলেছে বল দেখি। অঙ্ক তো করবো, অঙ্ক করতে আর কতক্ষণ টাইম লাগবে। সেল বের করতে বলেছে। আচ্ছা টোটাল সেল, তোরা তো ছোট থেকে অঙ্ক করছিস, মানে কমার্স জবে থেকে 11 থেকে নিয়েছিস। তো টোটাল সেল বলতে কি বুঝি? টোটাল সেল মানে কি? ক্যাশ সেলের সঙ্গে ক্রেডিট সেল যোগ করলে টোটাল সেল হয়, হ্যাঁ কি না? ক্যাশ সেলের সঙ্গে ক্রেডিট সেল যোগ করলে টোটাল সেল হয়, একদম ঠিক। তো টোটাল পারচেজ কি করে বের করতে হয়? ক্যাশ পারচেজ সঙ্গে ক্রেডিট পারচেজ যোগ করে টোটাল পারচেজ হয়। স্যার এরকম ভাবে বলুন ভ্যালু অফ ক্লোজিং স্টক। এখন বলবো না, ক্লোজিং স্টক বাদ, পরে 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 দেখবো। আগে সেল আর পারচেজ নিয়ে বলি। আচ্ছা ক্যাশ সেলস, আচ্ছা জানিস ক্যাশ সেল আর ক্রেডিট সেল। ক্যাশ সেল তো কোশ্চেনে বলে দিয়েছে বা বলে দেবে, বাদ দে। মেইন হচ্ছে ক্রেডিট সেল। আচ্ছা বল ক্রেডিট সেল বের করার জন্য কিসের সাহায্য লাগে বলতে পারবি? ক্রেডিট সেল বের করার জন্য এমন কোন জিনিসের সাহায্যে ক্রেডিট সেল বের করতে পারি? তোদের ক্লাস 11 অঙ্ক আসতো, আমি বলে দিচ্ছি। তোরা যারা 11 পরীক্ষা দিয়ে এসেছিস, 11 যারা তোর তো অফলাইনে পরীক্ষা হয়েছে, 11 যারা পরীক্ষা দিয়েছিস তোদের পরীক্ষায় এসেছিল একটা অঙ্ক 11-এ 6 নাম্বার দিয়েছিল, তাও বলে দিচ্ছি। বলছে ক্যালকুলেট ক্রেডিট সেল বের করতে দিয়েছিল পরীক্ষায়। ডেটার্স, একদম ঠিক। ডেটার্স, ক্রেডিট সেল বের করতে পারি ডেটার্স অ্যাকাউন্ট। ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ধারে গুডস বেচি। ক্রেডিট সেল মানে ধারে গুডস বেচা। যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকেই বলে ক্রেডিট সেলস। কি বললাম বুঝিস তো? ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ধারে গুডস বেচি, যাদেরকে আমরা ক্রেডিটে গুডস বেচি তাকে বলে ডেটার্স। আর ডেটার্স মানে ক্রেডিট সেলস, এটা কমন জিনিস, এটা জানি আমরা, ঠিক আছে। রইল বাকি কি? ক্রেডিটার্স কাকে বলে? যাদের থেকে আমরা ধারে গুডস পারচেজ করি, যাদের থেকে ধারে গুডস পারচেজ করি। তাহলে একটা জিনিস এই চ্যাপ্টারের মাথার মধ্যে গেঁথে ফেল একদম পুরো। ক্রেডিট সেল বের করার জন্য কোন অ্যাকাউন্টের সাহায্য লাগবে? পরীক্ষায় এমসিকিউ আসতো 11-এ এমসিকিউ আসতো, বলছি যে ক্রেডিট সেল বের করার জন্য তুমি কোন অ্যাকাউন্টের সাহায্যে ক্রেডিট সেল বের করতে পারো। এমসিকিউ লেখা থাকতো, ডেটার্স লেখা থাকতো, ক্রেডিটার্স লেখা থাকতো, ক্যাশ বুক লেখা থাকতো, আরো কত কিছু লেখা থাকতো, অপশন লেখা থাকতো। তাহলে তো ডেটার্স বলতে হবে। কোন অ্যাকাউন্টের সাহায্যে ক্রেডিট সেল ক্যালকুলেট করতে পারি? ডেটার্স। কোন অ্যাকাউন্টের সাহায্যে ক্রেডিট পারচেজ ক্যালকুলেট করতে পারি? ক্রেডিটার্স। তাহলে আর আরেকটা কথা মাথায় রাখবি, তোর যে প্যাটার্নের অঙ্ক আছে পরীক্ষায় আমি বললাম এই টপিকটাই আসবে, ঠিক আছে। এটাকে বলে ইনকমপ্লিট রেকর্ড সিঙ্গেল এন্ট্রি, ঠিক আছে। সিঙ্গেল এন্ট্রি এটা ফাইনাল অ্যাকাউন্ট মেথড, ঠিক আছে। এই মেথডে তোকে প্রতিটা অঙ্কে একদম মাথার মধ্যে গেঁথে রাখ, ডেটার্স ক্রেডিটার্স খুলতেই হবে। এই টপিক মানে দুটো টপিকের অঙ্ক হয় এই চ্যাপ্টারে সিঙ্গেল এন্ট্রি।
সিঙ্গেল এন্ট্রি, আর একটা নাম ইনকমপ্লিট রেকর্ডস। এই ইনকমপ্লিট রেকর্ডস এর উপর দুটো টপিকের উপর অঙ্ক হয়। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, যেখানে এরকম কোনো অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই, ওটা বেকার অঙ্ক, একদম ইজি অঙ্ক, আসে না পরীক্ষায়। আর একটা রইলো কি, যেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট মেথড। কি বললাম? ফাইনাল অ্যাকাউন্ট মেথড। আর যদি ফাইনাল অ্যাকাউন্ট মেথডটা স্যার কি করে বুঝো ফাইনাল অ্যাকাউন্ট মেথড দিয়েছে, বলে দেবে প্রিপেয়ার ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, তা বলে দেবে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। আর ফাইনাল অ্যাকাউন্ট মেথড যদি হয় তাহলে ডেটার্স ক্রেডিটার্স কম্পালসারি খোলা, মানে খুলতেই হবে। স্যার খুলবো না ডেটার্স ক্রেডিটার্স না খুললে তুই অঙ্কই কমপ্লিট করতে পারবি না। ডেটার্স না খুললে তুই সেল বের করতে পারবি না, আর সেল বের না করলে তুই ট্রেডিং এ বসাবি কি করে? ক্রেডিটার্স অ্যাকাউন্ট না খুললে তুই কি বের করতে পারবি? পারচেজ বের করতে পারবি না, আর পারচেজ যদি না না বের করিস তাহলে তুই ট্রেডিং এ কি করে বসাবি? তুই সেল বের করতে, সেল লিখতে পারবি না, পারচেজ লিখতে পারবি না, আর সেল পারচেজ না লিখে তুই কি করে জিপি বেরোবে? বুঝতে পারছিস তো? তোকে মাথায় রাখবেন, পুরো একদম পুরো মাথার মধ্যে গেঁথে ফেল। যখনই এই টপিকের উপর অঙ্ক দেবে তোকে কি অ্যাকাউন্ট খুলতে হবে বল? ডেটার্স আর ক্রেডিটার্স কম্পালসারি খুলতেই হবে। মাথায় ঢুকলো? ঢুকে গেছে। সবার প্রথম খুলছি আমি, কি অ্যাকাউন্ট খুলছি বল? ডেটার্স অ্যাকাউন্ট। আচ্ছা ভালো করে লিখি, সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট, সানড্রি ডেটার্স অ্যাকাউন্ট। লেখা, ঠিক আছে? ঠিক আছে, কাট। ক্রেডিট সাইড, ডেবিট সাইড, ঠিক আছে? জানিস তো পুরো, লেখ এখানে পার্টিকুলার্স, এখানে লেখ রুপিস, এখানে লেখ পার্টিকুলার্স, আর এখানে লেখ রুপিস। ক্লিয়ার? কি কি লিখলাম দেখেছিস? পার্টিকুলার্স, শুনলি তো? পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস। সঙ্গে সঙ্গে করবি, আমার সঙ্গে করবি, খুব ভালো বুঝতে পারবি। বুঝতে অসুবিধা জিজ্ঞাসা করবি, আমি যেইভাবে বোঝাবো, আমি আশা করছি কোনো কোশ্চেন থাকবে না, মন দিয়ে শুনতে হবে। বলি, আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি, এটা কমন কথা, একটা 11 এর বাচ্চাকে জিজ্ঞাসা করলেও ওই কথার অ্যান্সারটা দিতে পারবে। বল ডেটার্স আমাদের বিজনেসের কি? অ্যাসেট। ব্যাস, ডেটার্স আমার বিজনেসের অ্যাসেট। তো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এই ডেবিট দিকে বাড়বে, ঠিক? তাহলে ক্রেডিট দিয়ে কি হবে? কমবে, ক্রেডিট দিয়ে কমবে। তাহলে কি বললাম বল? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, কমাতে গেলে ক্রেডিট করতে হয়। ডেবিট দিকে প্লাস, ক্রেডিট দিকে মানে, সবার প্রথম এটা করে নেবো। আচ্ছা নেক্সট কোশ্চেন বলছি, অ্যাসেটের ব্যালেন্স কি হয়? 11 এর স্টুডেন্টকে বলছি, 11 এর স্টুডেন্টও বলে দেবে অ্যাসেটের ব্যালেন্স কি হয়। ব্যালেন্স তো দুটো ব্যালেন্সই হয়, হয় ডেবিট নয় ক্রেডিট। তো অ্যাসেটের ব্যালেন্স কি হয়? ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স মানে ডেবিট দিকে কি লিখবো বল? টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি। তাহলে ঠিক আছে তো? এবার তোরা কোশ্চেনের দিকে তাকাবি, অঙ্ক করবি, কোশ্চেন দিকে তাকাবি। আর আজকে যে অঙ্কটা করাবো, নতুন কোনো অঙ্ক থাকবে না, এটাই হোমওয়ার্ক থাকবে। আজকে যে দুটো অঙ্ক করাবো সেই দুটোই হোমওয়ার্ক, সেই দুটো অঙ্কই হোমওয়ার্ক। আচ্ছা বল, কোশ্চেন দেখে বল, বল ডেটার্স এর ওপেনিং কত দেখতে পাচ্ছিস? 80,000, 80,000 ডেটার্স এর ওপেনিং 80, তাহলে টু ব্যালেন্স বিডি 80,000 হয়ে গেল। কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। আচ্ছা ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্সের টাকা কি বলেছিল কিছু? 1,25,000 বল না, জানিস তো ডেটার্স এর ওপেনিং যদি এই দিক বসে তাহলে ক্লোজিং কোন দিক বসে? আরে ওপেনিং যেদিক বসে ক্লোজিং তার অপোজিট সাইডেই বসে, ঠিক আছে? জেনারেলি তাহলে কি লিখবো? বাই ব্যালেন্স লিখবো সিটি। কত টাকা বলেছে? 1,25,000। বোঝা গেল তো? এইবার বল আর কিছু বলেছিল? হ্যাঁ দুটো পয়েন্ট বলেছিল ওখানে ডেটার্স রিলেটেড। দেখ একটা বলেছিল ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স, নাম তো শুনেছিস, কথার নাম তো শুনেছিস, ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। আচ্ছা ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স মানে জানিস তো কি? খুঁজে পাচ্ছিস না? খুঁজে পাচ্ছিস না? ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স মানে কি? ডেটার্স মানে কাস্টমার, কাস্টমারের থেকে টাকা পেয়েছি। বল কাস্টমারের থেকে যদি টাকা পাই তাহলে কাস্টমারের ব্যালেন্স বাড়াবো না কমাবো? কমাবো। আমি কাস্টমারের থেকে টাকা পেয়েছি, ধর আমি অনেক স্টুডেন্টকে পড়াই, অনেক স্টুডেন্ট আমাকে টাকা দিয়ে দিয়েছে, তাহলে তার ব্যালেন্স আমি কমিয়ে দেবো। তাই কাস্টমারের থেকে টাকা পেলে কাস্টমার ব্যালেন্স কমিয়ে দেবো। আর কমিয়ে দেবো মানে বুঝতে যে আমাদের কোনো ডেবিট ক্রেডিটের কোনো গল্পই নেই, আমাদের গল্প প্লাস আর মাইনাস, অঙ্ক শেষ। প্লাস মাইনাস, আমি কাস্টমারের থেকে টাকা পাচ্ছি, কাস্টমারের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। বুঝতে পারছিস তো? আর এরপরে আমরা একটা চ্যাপ্টার স্টার্ট করবো, সেই চ্যাপ্টার শেষ হলে সেই চ্যাপ্টার নাম কি জানিস? সেল ব্যালেন্সিং। সেল ব্যালেন্সিং কি করতে হয় জানি? আমি একটু ছোট করে বলে দিই, ডেটার্স অ্যাকাউন্ট আর ক্রেডিটার্স অ্যাকাউন্টই খুলতে হয়, ব্যাস সেল ব্যালেন্সিং শেষ। তাহলে এইটার সঙ্গে অনেক লিঙ্ক আছে,
কি বললাম বুঝলে, সেল ব্যালেন্সিং এর ডেটার্স আর ক্রেডিটার্স বলতে হয়। এরপরে আমি আরম্ভ করে দিই, হয়তো অনেক কলেজে আরম্ভও করেছে, হয়তো আরম্ভও করেছে অনেক কলেজে, ঠিক আছে, সেল ব্যালেন্সিং। তা আমাদের একদম পুরো অ্যাকাউন্টস এর কোর্স শেষের দিকে চলে এসেছে, আর বেশি বাকিও নেই, ঠিক আছে। তো লেখ এখানে, আর যা বাকি ছোট ছোট চ্যাপ্টার, একদিন দুদিন চ্যাপ্টার। তো দেখ এখানে কি লিখবো, বুঝতে পারলি তো? বল কেট দিয়ে কেন লিখছি, বুঝতে পারছিস তো? কোশ্চেন যদি কখনো ডাউট হয় জিজ্ঞাসা করবি বা নিজে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে তো? নিজে বোঝার চেষ্টা করি, মনে করবি না তোর একটা বিজনেস আছে, তোর বিজনেসে প্রচুর কাস্টমার আছে, তো কাস্টমারকে প্রচুর টাকার মাল ধারে বেচেছিস, তো কাস্টমার টাকা দিয়ে দিয়েছে, তাহলে কাস্টমারের কাছে কাস্টমারকে তুই 1 লাখ টাকা পেতে কাস্টমার 20,000 টাকা দিয়ে দিয়েছে, তুই কাস্টমারের কাছে পরে ফিউচারে কত টাকা চাইবি? তাহলে তুই কি করলি, বাড়ালি না কমালি? ব্যাস হয়ে গেল, আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে বাই ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স, বাই ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স। কিছু তো টাকা বলেছিল, বল, আমি তো দেখছি না, বল টাকাটা, বল অ্যামাউন্টটা বল দেখি। বাই ক্যাশ কালেকশন ফ্রম ডেটার্স 1,80,000। আর কি বলেছিল বল? ব্যাড ডেট বলেছিল, দেখ দেখ দেখ, ব্যাড ডেট বলেছিল না, ব্যাড ডেট। এটা তো জানিস, আর কি বলবো বল? ব্যাড ডেট হলে, তোরা তো জানিস তো, ব্যাড ডেট হলে, ব্যাড ডেট মানে কি? টাকা মেরে চলে যাওয়া। তাহলে ব্যাড ডেট হলে সেই পার্টির থেকে আমি টাকাটা পাবো? ফিউচারে কোনোদিন টাকা পাওয়ার সম্ভাবনা আছে না। আর তাও যদি ভুলে যাস, ফাইনাল অ্যাকাউন্ট করা আগে ফাইনাল অ্যাকাউন্টে ডেটার্স থেকে ব্যাড ডেট মাইনাসই করতাম, হ্যাঁ কি না? তো ব্যাড ডেট হলে ডেটার্স এর ব্যালেন্স বাড়ে না কমে? কমন সেন্স, কমে। তাহলে এখানে লিখে দেবো কেট দিকে লিখে দেবো ব্যাড ডেট, বাই ব্যাড ডেট। হয়ে গেল? কত টাকা বল? 5,000। আমি দেখে নিয়েছি কোশ্চেনে, বুঝিস, আর কোনো আইটেম নেই, ডেটার্সে কটা আইটেমই ছিল, তবু তোরা একবার দেখে নে, আর কোনো আইটেম আছে না? আর কোনো আইটেম, ডেটার্সে আর কোনো আইটেম মিলিয়ে দিচ্ছি। এই দিকটা যোগ করি, দেখি কত বেরোচ্ছে ভাই। 1,25,000 আর 5 1,30,000, 1,30,000 আর 80, 13 আর 18 31, 3,10,000। দেখে নিস একটু, যোগ করে দেখে নিস এটা বেরোচ্ছে কিনা। 3,10,000 আমার বেরোলো, তোদের এটা বেরোচ্ছে কিনা দেখে নিস, ঠিক আছে? ক্যালকুলেটর আছে তো প্রত্যেকে, ক্যালকুলেটর বের কর। 3,10,000 বেরিয়েছে তো? তো 3,10,000 থেকে 80 বাদ দিলে কত জানিস তো? 2,30,000, ঠিক আছে তো? বোঝা গেল? তাহলে এই যে 2,30,000 কিছু তো বেরোলো, এটা এর তো কিছু একটা নাম হবে, এটা তো কিছু একটা নাম হবে। ও বললো সেল, বাট একটু ভুল বলে দিল। ডেটার্স অ্যাকাউন্ট থেকে কি বেরোয় জানিস তো? ক্রেডিট সেলস, নট আ সেলস। ডেটার্স অ্যাকাউন্ট থেকে কি বেরোয়? ক্রেডিট সেলস। কারণ বুঝতে পারছিস তো, ডেটার্স অ্যাকাউন্ট থেকে কি বেরোবে? ক্রেডিট সেলস বেরোবে, নট আ সেলস। কি লিখবো? ক্রেডিট সেলস। ব্র্যাকেটে অবশ্যই লিখবি ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে তো? বল, নিশ্চয়ই ক্লিয়ার হলো? নিশ্চয়ই ক্লিয়ার হলো? খুব সুন্দর অঙ্ক, মজাদার অঙ্ক এই অঙ্কগুলো। বল এত অব্দি বুঝেছিস তো? কোনো ডাউট আছে? ডাউট থাকা উচিত নয়, ডাউট থাকা উচিত নয়। ধরে ধরে বোঝাচ্ছি কিন্তু, দেখ এত এত টাইম নিয়ে বোঝাও না অন্য কোনো ক্লাসে, ঠিক আছে? তো অনেক ধরে ধরে বোঝাচ্ছি, কিছু নেই অঙ্কটার মধ্যে। বল ক্লিয়ার হলো? তোকে কি বের করতে বলছে? তোকে ক্রেডিট সেল বের করতে বলেছে? তোকে ক্রেডিট সেল বের করতে বলছে? না না না, ক্রেডিট সেল বের করতে পারেনি। কি বের করতে বলছে? সেল বের করতে বলছে। সেল মানে টোটাল সেল। টোটাল সেল বের করার ফর্মুলা প্রত্যেকে জানিস, আমার বলতে হবে না। একদম পুরো সেম, এই যে অঙ্কটা দেখছিস তো, একদম এরকম অঙ্কই তোদের 11 অ্যানুয়ালি এসেছিল, একদম এরকম অঙ্ক এসেছিল, একদম এরকম টাইপের অঙ্ক এসেছিল। 6 মার্কস দিয়েছিল, আমার এখনো পরিষ্কার মনে আছে অঙ্কটা দেখে, ঠিক আছে তো? টোটাল সেলস অ্যাকচুয়ালি 1 বছর বেশি সময় পার হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, মনে পড়ছে না। খাতা খুলবি বাড়িতে, আমার প্রচুর অঙ্ক করানো আছে, প্রচুর অঙ্ক করেছিল, ঠিক আছে তো? টোটাল সেলস ওদের দেখালাম, 11 এর বইটা খুলে দেখালাম, এই অঙ্কগুলো করিয়েছিলাম, কি কি অঙ্ক করেছিলাম এই বই খুলে দেখালাম, 11 এর বইটা, ঠিক আছে তো? টোটাল সেলস, টোটাল সেল বের করার ফর্মুলা কি? ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস, ঠিক আছে? ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। এবার দেখ, এবার যে কথাটা বলবো না, সেটা আগের বছর করেছি, 6-7 মাস আগে করেছি, রেশিও অ্যানালাইসিস শিখিয়েছিলাম। রেশিও অ্যানালাইসিস অনেক কিছু শিখিয়েছিলাম, সেই জিনিসগুলো এখন আসছে তোর। দেখ শোন, মন দিয়ে শোন, এগুলো এমসিকিউ প্রচুর আছে। দেখ শোন শোন, ক্যাশ সেল বলেছে কত? দেখ কোশ্চেন পর ভালো করে পড়, মন দিয়ে পড়বি কিন্তু কোশ্চেন। 20%, ক্যাশ সেল বলেছে 20%। কার 20% বলেছে? টোটালের 20%। তাহলে যার 20, টোটালের 20 বলেছে, টোটালকে তো 100 বলতে পারি। তাহলে ক্যাশ কত হলো? 20। তাহলে ক্রেডিট কত হলো? 80। মনে পড়ছে? রেশিওতে এরকম করেছিলাম, অনেক অঙ্ক করেছিলাম রেশিওতে, এমসিকিউতে প্রচুর এমসিকিউ করেছিলাম, বিবিকুণ্ড টেস্ট পেপারে ধরে ধরে করেছিলাম। তো হয়ে গেল। তো তোর অঙ্কে তোর তুই কি জানিস, কি ভ্যালু জানিস? তুই ক্যাশ টোটাল সেল জানিস, নাকি ক্যাশ সেল জানিস, নাকি ক্রেডিট সেল জানিস? ক্রেডিট সেল কত? 2,30,000। তাহলে এখানে লিখে দে 2,30,000। তোকে বের করতে হবে কি? স্যার আমি ক্যাশ সেল বের করে দিই না, তাহলে তো হবে।
কি কি করতি ছোটবেলায়, তোরা যারা বাংলায় পড়েছিস তোরা বলতি ঐকিক নিয়ম, আর ইংলিশে বললে বলতে ইউনিটারি মেথড, ইউনিটারি মেথড। ঠিক আছে তো, তাহলে কি বলবো দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে করতি। স্যার 80 টাকা ক্রেডিট সেল হলে ক্যাশ সেল 30 টাকা, একে কত হতো স্যার 30/80, তাহলে তাহলে 2,30,000 কত? হ্যাঁ বল। ও আচ্ছা সরি, ভুল করে 30 লিখে দিয়েছি। 20/80, 20/80 ইন্টু 2,30,000, তাহলে করে ফেল দেখি। আরে 2,30,000কে 4 দিয়ে ভাগ করলে তো হয়ে যাবে। 20/80 মানে কি 4 তো, তাই না? 2,30,000কে 4 দিয়ে ভাগ কর, কিছু বেরোচ্ছে দেখ। 57,500, এই তো, এসে বুঝতে পেরেছি প্রত্যেকে। কে রে, ক্লিয়ার তো? 57,500 কি বেরোলো, এটা কি বেরোলো? ক্যাশ সেলস। ও বললো স্যার স্যার ক্যাশ সেলস বেরোলো কত বল? 57,500। এবার দেখ ক্রেডিট সেল বের করে ফেলেছিস কত? 2,30,000। টোটাল কত হলো? 2,87,500। এটা বেরিয়ে গেল টোটাল সেলস। 3 নম্বর পেলাম। দেখ কতটা খাটতে হলো 3 নম্বর পাওয়ার জন্য, বুঝতে পেরেছিস তো? আমি তোদের বোঝালাম বলে এত টাইম লাগলো, যখন খুব ভালো মতন প্র্যাকটিস হয়ে শেখা হয়ে যাবে এই অঙ্কটা, এইটুকু করতে বেশিক্ষণ না, 2 মিনিটে নেমে যাবে এটা, 2 মিনিটে নেমে যাবে এটা। ঠিক আছে তো? তো ঠিকঠাক মতো প্র্যাকটিস থাকলে হয়ে গেছে সবার টোকা, তাতেই টুকবি, কারণ আমাদের অনেক কিছু করাতে হবে, অনেক কিছু করাতে হবে, অনেক কিছু করাতে হবে, বুঝবো? টোকা বুঝলি? ডেটার্স হলো, এবার করবো ক্রেডিটার্স। যতটা পারবি নিজে আপনার নিজে করার চেষ্টা করবি, অনেকে শিখতে পারবি, নিজে করলে শিখতে পারবি, বুঝলি তো? করলেই শিখতে পারবি। এবার কি করবো জানিস তো? এবার করবো সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সানডি ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ক্রেডিট সাইড আর এখানে ডেবিট সাইড, ঠিক তো? জানিস সেটা তো বলার অপেক্ষা রাখে না, ক্রেডিটার্স অ্যাসেট না লাইবিলিটি, তাই না? ক্রেডিটার্স আমাদের কি, ক্রেডিটার্স অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি বাড়বে কোন দিকে বল? লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, আর কমবে কোন দিক, ডেবিট দিকে। তাহলে লেখ, দাগটা কেটে নে ঠিক করে, সুন্দর করে দাগটা কাট। ঠিক আছে তো? তাহলে বল, তোরা বল আমাকে, ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্সটা কোন দিক বসে? ক্রেডিট দিকে। লেখ বাই ব্যালেন্স বিডি। কিছু বলেছিল ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত টাকা? 40,000। লেখ 40,000, লেখ ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স। তাহলে ক্লোজিং ব্যালেন্স কি হয়? অপোজিট সাইডে বসে, লেখ টু ব্যালেন্স সিডি। কত বলেছে? হ্যাঁ 80,000। হয়ে গেল, এত অব্দি ক্লিয়ার হলো? কোনো ডাউট নেই এখানে? এবার কি লিখবো? দেখ দেখ, কোশ্চেন পর কোশ্চেন পর, সুন্দর কোশ্চেন পড়বি। শুধু আমি বললাম বলে শুনে যাবি না কিন্তু, কোশ্চেনটার দিকে তাকাবি আর কথা শুনবি। হ্যাঁ বল। ওখানে ওরা একটা কথা বলেছিল, দেখ ক্যাশ পেড টু ক্রেডিটার্স, কোথাও বলেছিল কথা, এরকম কথা? কত টাকা বলেছিল ক্যাশ পেড টু ক্রেডিটার্স? 1,20,000 টাকা বলেছিল। দেখ ক্যাশ পেড টু ক্রেডিটার্স 1,20,000। ভাব না, আমার কাছে কেউ টাকা পায়, আমার কাছে কেউ টাকা পায়, কেউ টাকা পায়, আমার কাছে কেউ টাকা পায়, তা আমি তাকে টাকা দিয়ে দিলাম, 1,20,000 টাকা দিয়ে দিলাম। ও কি পরে আমার কাছে টাকা চাইবে? তাহলে কি ও ও কি মানে আমার ব্যালেন্সটা, ধর কোন একজন পার্টি ছিল মিস্টার রাম, মিস্টার রাম আমার কাছে টাকা পায়, প্রচুর টাকা পায়, 2 লাখ টাকা পায়, আমি ওকে 1,20,000 টাকা দিয়ে দিয়েছি। তাহলে এখন আমার কাছে রাম আর কত পায়? 80,000 টাকা পায়। তাহলে আমি যখন ক্রেডিটার্সকে যখন টাকাটা পেমেন্ট করছি, তাহলে ক্রেডিটার্সের ব্যালেন্স বেড়ে যায় না কমে যায়? কমে যায়। যদি কখনো যদি বুঝতে অসুবিধা হয়, ভাব না ক্রেডিটার্সকে টাকা পেমেন্ট করছি, টাকা পেমেন্ট করে টাকা আসতে না যাচ্ছে, যাচ্ছে, তাহলে টাকা গেলে ক্যাশ ক্রেডিট। কাকে টাকা দিচ্ছি? ক্রেডিটার্সকে। ক্রেডিটার্স টু ক্যাশ।
আমি জার্নাল বলি না কাউকে, এইভাবে জার্নাল বলে বোঝানোর চেষ্টা করি, আমি ডাইরেক্ট বলি ক্রেডিটার্স টু ক্যাশ। তাহলে ক্রেডিটার্সে কি হবে? টু ক্যাশ হবে না? যখন ক্রেডিটার্সকে আমি টাকা পেমেন্ট করবো তাহলে ক্রেডিটার্সের ব্যালেন্স কি হবে? কমে যাবে। আমার কাছে যে টাকা পাই আমি তাকে টাকা দিয়ে দিয়েছি, ভাই ব্যালেন্স কমে গেল তো, বুঝতে হবে। তাহলে কি হবে? টু ক্যাশ পেড টু ক্রেডিটার্স। লেখ, বুঝেছিস কি বুঝিস নি এটা? টু ক্যাশ পেড টু ক্রেডিটার্স, ঠিক আছে তো? ক্যাশ পেড টু ক্রেডিটার্স কত টাকা বলেছো না? 1,20,000। মনের মধ্যে যদি কোনো একটু জায়গায় যদি ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করে নিতে, ক্লিয়ার হয়ে যাবে, পুরো পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে কখনো যদি ডাউট থাকে, ঠিক আছে? তারপর কি ছিল দেখ, 1 নম্বর পয়েন্ট পুরো তোদেরকে বলে দিলাম, 2 নম্বর পয়েন্ট পুরো বলে দিলাম, 3 নম্বর পয়েন্টটা বলেছিল দেখ ডিসকাউন্ট রিসিভ ফ্রম ক্রেডিটার। আচ্ছা তোর ডিসকাউন্ট রিসিভ শুনেছিস? ফাইনাল অ্যাকাউন্ট করতে কোন দিকে নিতি মনে পড়ে? ডিসকাউন্ট রিসিভ কোথায় নিতি? ডিসকাউন্ট রিসিভ মানে ফাইনাল অ্যাকাউন্টে কোথায় নিতি? হ্যাঁ হ্যাঁ, পিএল এর ক্রেডিট দিকে লিখতে মানে না, তারপর ডিসকাউন্ট আর লিখতাম পিএল এর ডেবিটে, মনে পড়ছে তো? ডিসকাউন্ট রিসিভ মানে কি? ডিসকাউন্ট পেয়েছি, রিসিভ ডিসকাউন্ট পেয়েছি। ডিসকাউন্ট কার থেকে পাই? ক্রেডিটার্স এর থেকে। তেমনি ডিসকাউন্ট আমরা দিই না। ধর আমি দোকান খুলেছি, আমার দোকানে প্রচুর কাস্টমার বললো যে আমি তোমার দোকান থেকে তো প্রতিদিনই মাল কিনি, প্রতি মাঝে মাঝেই মাল কিনি, তোমার কি ইচ্ছা করে না আমাকে ডিসকাউন্ট দেওয়া? ডিসকাউন্ট দিলাম। ডিসকাউন্ট দেওয়াটা বুঝতে পারছিস তো? ডিসকাউন্ট দিতেও পারি আবার নিতেও পারি। ডিসকাউন্ট কাদের দিই? ডেটার্সকে ডিসকাউন্ট দিই। আর কাদের থেকে ডিসকাউন্ট নিই? ক্রেডিটার্সের থেকে। তাহলে ক্রেডিটার্সের থেকে ডিসকাউন্ট পেয়েছি, তাহলে ক্রেডিটার্সের থেকে ডিসকাউন্ট পেলে ক্রেডিটার্স কি সেই টাকাটা আমার থেকে নেবে? কমন সেন্স কাটা। ধর না তুই আমার ক্রেডিটার্স, ঠিক আছে? তুই আমার ক্রেডিটার্স, ঠিক আছে? তুই বলি ঠিক আছে আমি তোমাকে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, তার মানে কি আমাকে 5,000 টাকা দিতে হবে না? তা 5,000 টাকা দিতে হবে না মানে কি আমার ব্যালেন্স কমে গেল? ব্যালেন্সে কি ইম্প্যাক্ট পড়লো? ব্যালেন্স কমে গেল। তাহলে এখানে কি লিখবি? টু ডিসকাউন্ট রিসিভ। কত টাকা দিচ্ছে? কত? শেষ মেলা। 1,20,000 আর 80, 2,00,000, 2,02,000, 2,02,000 থেকে 40,000 বাদ দিলে কত হয়? 1,62,000। এটাকে লিখবো কি? বাই ক্রেডিট পারচেসেস। ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার। বাই ক্রেডিট পারচেসেস ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার। ক্লিয়ার তো? লিখিস তো? বাই ক্রেডিট পারচেস ব্র্যাকেটে লিখবো ব্যালেন্সিং ফিগার। নেক্সট কি বলেছে? হলো তা অবধি? কে এবার কি লিখবো? লেখ, নিচে লেখ ওই আগের মতন টোটাল পারচেসেস ইকুয়াল টু ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। নোটস কি বলেছে দেখ, অ্যাডজাস্টমেন্ট কি বলেছে পর? বলছে ক্রেডিট পারচেস, তোকে এবার ক্রেডিট পারচেস বলে দিয়ে কত? 75। ক্রেডিট পারচেস কত বলেছে? 75। কার 75? ক্রেডিট পারচেসটা টোটালে, তাহলে টোটাল 100। তাহলে ক্যাশ কত হলো? 25। তাহলে তোর ক্রেডিট পারচেস কত বেরিয়ে গেছে স্যার? 1,62,000, তাই তো? তাহলে নিশ্চয়ই ক্যাশ বেরিয়ে যাবে। বল না একবারে বলতে পারি ক্যাশ পারচেস কত হবে? দেখ 1,62,000। দেখ না কি করে ইউনিটারি মেথড ক্যালকুলেট করতে হয়। এটা আর এটা ইকুয়াল আছে না, তো এটা বাই এটা করে দে, এটা বাই এটা করে দে, দরকার কোনটা? 25। বুঝলি না একবার কিভাবে করলাম? জানিস কি, আর যদি বুঝতে না পারিস তাহলে করে দেখবি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে করে দেখবি। আরে কি করবি? 75 যদি ক্রেডিট হয়, 75-এ কত? 25। একে কত? বুঝতে পারছিস তো? এগুলো বাচ্চারা করে, ওই 4-5 বাচ্চারা লিখে লিখে করে, ঠিক আছে তো? তো যাই হোক 1,62,000 ইন্টু 25/75, এটাকে 3 দিয়ে ডিভাইড করে দেওয়া হয়ে যায়। ওটাকে 3 দিয়ে ডিভাইড কর, তাই তো? 25/75 করে দেখ কত যাবে? 54,000 টাকা। তাহলে এটা কি বেরোলো? ক্যাশ পারচেস বেরিয়ে গেল 54,000 টাকা। এসে যোগ করবো কি বল? ক্রেডিট পারচেস। কত বল ক্রেডিট পারচেস? বল 1,62,000। যোগ কর, যোগ করে যেটা হবে তাকে বলে টোটাল পারচেস।
2,16,000 ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখ 3 3 6 নম্বর উঠে গেল, ঠিক আছে তো, দুটো দুটো জিনিস শেখালো, ঠিক আছে তো, তোকে এত অবধি মুছবো। আচ্ছা দেখ, সব হয়ে গেল, দুটো পয়েন্ট হয়ে গেল, লাস্ট পয়েন্ট বাকি। লাস্ট পয়েন্টটা কি? ভ্যালু অফ ক্লোজিং স্টক বের করতে বলছে, তাই তো। আচ্ছা, তোর তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিস তাই না? ফাইনাল অ্যাকাউন্টে ক্লোজিং স্টকের নাম তো শুনেছিস। বলতে ওই ফাইনাল অ্যাকাউন্টে ক্লোজিং স্টক কোথায় আসে? একটা হচ্ছে অ্যাসেট, বলে অ্যাসেট মানে ব্যালেন্স শিটে আসতো, আর একটা কোথায় আসতো? ট্রেডিং এন্ড ক্রেডিটে। এখানে যা যা ইনফরমেশন আছে সেখানে সেই দিক দিয়ে যদি দেখি, তাহলে তোর ব্যালেন্স শিটে করাটা বেটার, মানে তুই ব্যালেন্স শিটের দিক দিয়ে করতে পারবি নাকি তুই ট্রেডিং এর দিক দিয়ে করতে পারবি বল দেখি? ট্রেডিং, কেন? দেখ তোর পারচেস দিয়ে দিয়েছে, সেল দিয়ে দিয়েছে, তাই তো, ওপেনিং স্টক দিয়ে দিয়েছে, নিশ্চয়ই ট্রেডিং দিয়ে ক্লোজিং স্টকটা বের করাটা ইজি হয়ে যাবে। তুই অ্যাসেট দিক দিয়ে করবি কি করে? অ্যাসেটের সব আইটেম আছে নাকি? নেই। বুঝলি তো কি বললাম? তাহলে কি অ্যাকাউন্ট খুলবি? ট্রেডিং অ্যাকাউন্ট খোল, প্রত্যেকে খোল ট্রেডিং অ্যাকাউন্ট, খোল ট্রেডিং অ্যাকাউন্ট, লিখ ট্রেডিং অ্যাকাউন্ট, লিখ ট্রেডিং অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। এখানে কি লিখি বল? টু ওপেনিং স্টক। বল দেখি ওপেনিং স্টক কত ছিল? ওপেনিং স্টক ছিল 30,000। তারপর টু পারচেস, এই মাত্র বের করলাম, বল না কত? বল না কত বের করলাম পারচেস? 2,16,000। পারচেস 2,16,000, তাই তো, দেখে নিবি 2,16,000। সেল বের করেছিলাম, দেখ বাই সেলস কত? 2,87,500, তাই তো। এখানে কি লিখতাম? টু গ্রস প্রফিট, মনে পড়ছে তো? টু গ্রস প্রফিট সিডি, বাকিটা কি লিখতাম? এইদিকে বাই ক্লোজিং স্টক, তাই তো। এতদিন কি পেয়েছিস? ট্রেডিং যখন করতি তোকে ক্লোজিং স্টক বলে দিত, ব্যালেন্স হতো জিপি, তাই তো। তোকে ক্লোজিং স্টক বলে দেয়নি, ক্লোজিং স্টক বের করতে হবে, তাহলে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে। কিন্তু জিপি তোকে বলে দিয়েছে, দেখ ভালো করে পড় কোশ্চেন পর, কোন এক জায়গায় বলেছিল জিপি সম্পর্কে ইনফরমেশন দিয়েছিল, বলছে রেট অফ জিপি 20% অফ সেল। কার 20%? সেলের। তা সেল ছিল এত, লেখ 2,87,500, তার 20% জিপি হয়ে গেল না? করে ফেল, করে বল কত হচ্ছে? 57,500। নিশ্চয়ই ক্লোজিং স্টক বেরিয়ে গেল, হ্যাঁ কি না? করে বল কত হচ্ছে, টোটাল কর, ডেবিট দিকে যোগ কর। কত হচ্ছে দেখো? 3,03,500, যাই না দেখতে কত হচ্ছে? 3,03,500। 3,03,500 থেকে 2,87,500 বাদ দে, 16,000 টাকা। শেষ হয়ে গেল অঙ্কটা। এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার। তাহলে বুঝতে পারলি তো? 10 মার্কস। অ্যাকচুয়ালি এটা 15 নম্বরেরই অঙ্ক, ঠিক আছে। আগে যখন 12 সালে যে অঙ্কটা এসেছিল, এটা 15 নম্বরেই এসেছিল, বুঝিস তো। কিন্তু এই অঙ্কটা যখন 22 আসলো, 10-এ এসেছিল। অঙ্কটা সোজা অঙ্ক ছিল, খুব একটা টাফ অঙ্ক ছিল না, খুব টাফ ছিল না অঙ্কটা। বুঝতে পেরেছিস তো অঙ্কটা? দেখ অসুবিধা হতেই পারে, তোর প্রথম দিকে অঙ্ক করতে অসুবিধা হতেই পারে, তার জন্য কি করতে হবে? যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোই বাড়িতে একবার করে প্র্যাকটিস করবি, তাহলে তুই পারবি করতে, ঠিক আছে তো। এই যে অঙ্ক করিয়ে দিলাম, তুই অন্য নতুন অঙ্ক করতে যাবি, আটকে যাবে, তাই না? তোকে বেশ কিছু দিন, 3 দিন 4 দিন ধরে ধরে যেগুলো করাবো সেই অঙ্কগুলো প্র্যাকটিস, যদি মনে হয় পরীক্ষা লিখে সিঙ্গেল এন্ট্রি করবি, তাহলে যেই অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোই বাড়িতে, আরো একবার করে প্র্যাকটিস করবি, তাহলে তুই একটা কনফিডেন্স বিল্ড হবে, কনফিডেন্স আসবে, তারপর তুই নতুন অঙ্ক করতে পারবি, ঠিক আছে। যতক্ষণ না বলবো নতুন অঙ্ক স্টার্ট করে, ততক্ষণ নতুন অঙ্ক স্টার্ট করবি না। যদি অতিরিক্ত প্রচুর সময় থেকে থাকে, অন্য জিনিস পড়বি, অন্য জিনিস পড়বি। From the following trial balance, prepare trading and profit and loss account for the year ended 31st December 2022 and the balance as on that. তো চোখের সামনে একটা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি, এবার সেই ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছি, এখান থেকে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট করবো। ক্লোজিং স্টক বলেছি 6,000 টাকা, তাহলে লিখে দিই ক্লোজিং স্টক 6,000 টাকা। ক্লোজিং স্টক কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিটে বসে, এখানে লিখবো বাই ক্লোজিং স্টক 6,000। ঠিক আছে, আর একটা কোথায় বসবে? কারেন্ট অ্যাসেটস,
আর একটা বলবে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটস এর ক্লোজিং স্টক 6,000 টাকা। ক্লোজিং স্টক 6,000 হয়ে গেল। নেক্সট পয়েন্ট বলেছে কি, বিল রিসিভেবল ইনক্লুড ডিজনার বিল 5,000 টাকা আছে। বলতে পারবি এই পয়েন্টটা কি হবে? এই অ্যাডজাস্টমেন্ট হবে, যত টাকা বিল আছে তার মধ্যে ডিজনার বিল 5,000 টাকা, কি করতে হবে? বিল রিসিভেবল থেকে বাদ দিতে হবে আর বিল রিসিভেবল থেকে 5,000 টাকা, বিল থেকে মাইনাস করতে হবে 5,000 টাকা, আর ডেটাসের সঙ্গে যোগ করতে হবে। ডেটার্স এর সঙ্গে যোগ করতে হবে 5,000 টাকা। ব্যাস ঠিকই বলেছিস। ডিজনার বিল থাকলে বিল থেকে মাইনাস, ডেটার্স এর সঙ্গে। ঠিক আছে, এবার দেখি বিল কত ছিল। বিল ছিল 12,000, বিল ছিল 12,000। তো কারেন্ট অ্যাসেটস এ লিখি বিল রিসিভেবল, বিল রিসিভেবল 12,000 টাকা, তার থেকে মাইনাস করবো ডিজনার 5,000 টাকা। 12 থেকে 5 বাদ দিলে কত হবে? 7,000 টাকা। ঠিক আছে, এবার খুঁজতে হবে ডেটার্স। ডেটার্স কত ছিল? ডেটার্স ছিল 30,000 টাকা। ঠিক আছে, নিচে লিখো ডেটার্স ছিল 30,000 টাকা, তার সাথে যোগ করবো ডিজনার বিল বলে 5,000 টাকা। 30,000 5 35,000। দুটো এন্ট্রি কমপ্লিট হবে। 3 নম্বর গুডস টেকেন বাই প্রোপ্রাইটার ফর ₹2,000 নট রেকর্ডেড ইন দ্য বুকস। মানে ব্যবসার মালিক নিজের প্রয়োজনে 2,000 টাকার গুডস তুলে নিয়েছে। তাহলে গুডস তুলে নিয়েছে মানে গুডস কমে যাবে, মানে পারচেস থেকে 2,000 টাকা কমাতে হবে, পারচেস থেকে 2,000 টাকা কমাতে হবে। তাহলে পারচেস কত ছিল? 70,000 টাকা, তার থেকে 2,000 টাকা কমাতে হবে। ট্রেডিং এর ডেবিটে লিখবো, এক লাইন ছেড়ে লিখছি। ট্রেডিং এর ডেবিটে লিখবো পারচেস 70,000 টাকা, তার থেকে মাইনাস করবো কি গুডস 2,000 টাকা। আর ব্যবসার মালিক ব্যবসা থেকে 2,000 টাকা গুডস, যেটা হলো ড্রয়িংস, ক্যাপিটাল থেকে মাইনাস করবো ড্রয়িংস বলে কত টাকা? 2,000। ক্যাপিটাল বলে দিয়েছিল কত? 1,00,000 টাকা, এটাও বসিয়ে দিই ক্যাপিটাল 1,00,000 টাকা সঙ্গে সঙ্গে। এখানে ক্যাপিটালে 1,00,000 টাকা লিখে দিই। অ্যাডজাস্টমেন্ট কি আছে? এটা হয়ে গেল। নেক্সট অ্যাডজাস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লোন উই প্রোভাইডেড ফর 4 ইয়ার। মানে লোন নেওয়া হয়েছিল, দেখি কত টাকা লোন নেওয়া হয়েছিল। এই যে 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল 1/4/19-এ 10%। এখানে লিখবো লোন, কবে লোন নেওয়া হয়েছিল? 1/4/19-এ 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল। 1/4/19-এ 20,000 টাকা লোন নেওয়া হয়েছিল। কত পার্সেন্ট লোন? ইন্টারেস্ট 10%। আচ্ছা, আমরা যে অঙ্কটা করছি কবে? 31/12/23, তাই তো? কিন্তু লোন নেওয়া হয়েছিল 1/4/19-এ। 19-এ লোন নেওয়া হয়েছিল। তাহলে লোনের নিয়ম কি? লোন যতদিন না পর্যন্ত শুরু হবে ততদিন ইন্টারেস্ট গুনতে হবে। তাহলে এখানে লোন 20,000 টাকার উপর 10% সুদ গুনতে হবে, মানে 20,000 10% কত? 2,000 টাকা ডাইরেক্ট। 2,000 টাকা হবে ইন্টারন্যাশনাল লোন, যেটা কিনা পিএল এর ডেবিটে বসবে। পিএল এর ডেবিটে লিখবো ইন্টারন্যাশনাল লোন 2,000 টাকা। এবার এবার ভালো করে দেখতে হবে, এবার ভালো করে দেখতে হবে ইন্টারন্যাশনাল লোন দেখ কত দিয়েছে। দেখ ট্রায়াল ব্যালেন্স কত? ইন্টারন্যাশনাল লোন 1,000 টাকা দিতে হবে। 2,000 টাকা তুই 1,000 টাকা দিয়েছিল, বাকি রেখেছিস কত? 1,000 টাকা। এটা কারেন্ট লাইবিলিটিতে লিখবি আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল লোন 1,000 টাকা।
আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট অন লোন 1,000 টাকা, 2,000 থেকে 1,000 টাকা মাইনাস। আর কি পয়েন্ট ছিল? বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস স্যালারি আর ওয়েজেস। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এটা আমাদের বিজনেসের লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস। লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস। দেখা যাক আউটস্ট্যান্ডিং স্যালারি কত বলেছে, 4,600। আর আউটস্ট্যান্ডিং ওয়েজেস 3,000 হয়ে গেল। এবার আমাকে খুঁজতে হবে স্যালারি কত ছিল। স্যালারি স্যালারি ছিল 30,400। স্যালারি ছিল 30,400। পিএল এর ডেবিটে লিখি টু স্যালারি। টু স্যালারি 30,400, পিএল এর ডেবিটে লিখলাম টু স্যালারি কত 30,400। এর থেকে যোগ করবো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং স্যালারি কত ছিল বলেছিলাম 4,600, 35,000 টাকা। এবার ওয়েজেস, ট্রেডিং এর ডেবিটে লিখুন টু ওয়েজেস। দেখা যাক ওয়েজেস এর অ্যামাউন্ট কত বলেছিল। ওয়েজেস বলেছিল 9,000 টাকা। 3,000 লিখবো 9,000 টাকা, এর সঙ্গে যোগ করবো আউটস্ট্যান্ডিং বলে 3,000 টাকা। ওয়েজেস আউটস্ট্যান্ডিং ছিল 3,000 টাকা। 9,000 আর 3,000 যোগ করে কত হলো 12,000। তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট সবকটা কমপ্লিট। এবার ট্রায়াল ব্যালেন্সের দিকে দেখাবো। ইনভেস্টমেন্ট, অ্যাসেট এর ইনভেস্টমেন্ট 70,000 টাকা। অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্ট 70,000 টাকা লিখে দিলাম। আচ্ছা, ফিক্স সাইডে লিখবো প্রথমে ফার্নিচার। জেনারেল ডেপ্রিসিয়েশন হয় কিন্তু ডেপ্রিসিয়েশনের কথা বলেনি কোশ্চেন। তাহলে ফার্নিচার কত হবে 24,000 টাকা। হয়ে গেল। এবার বলেছিল ওপেনিং স্টক ট্রেডিং এর ডেবিটে সবার উপরে 9,000 টাকা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পিএল এর ডেবিটে 2,000 টাকা। টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম পিএল এর ডেবিটে 2,000। নেক্সট রেন্ট পিএল এর ডেবিটে 4,200 টাকা। টু রেন্ট পিএল এর ডেবিটে 4,200 টাকা। ব্যাড ডেট পিএল এর ডেবিটে 2,400 টাকা। নেক্সট ক্যাশ অ্যান্ড ব্যাংক কারেন্ট অ্যাসেটস এ 15,000 টাকা। সিস্টেম 15,000 টাকা। লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট 8,000 টাকা। পিএল এর ডেবিটে অ্যাডভার্টাইজমেন্ট 8,000 টাকা। আর ক্রেডিট সাইডে কি ছিল সেল 1,42,000। ট্রেডিং এর ক্রেডিটে লিখো সেল 1,42,000। বাই সেলস 1,42,000।
ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আমি যদি ইনভেস্ট করেছিলাম সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি, এটা পিএল এর কেইটে বলবে ইনকাম বলবে। বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 5,500 টাকা। নেক্সট 10% লোন হয়ে গেছে। ডিসকাউন্ট, পিএল এর কেইটে লিখবি ডিসকাউন্ট রিসিভ 1000 টাকা। বাই ডিসকাউন্ট রিসিভ 1000 টাকা। লাস্ট পয়েন্ট কেইটাস, কেইটাস ব্যালেন্স শিটে বলবে কারেন্ট লাইবিলিটিতে 18,500 টাকা। মেলাবো ট্রেডিং এর কেইটে 1,42,600 যোগ করে হচ্ছে 1,48,000, সেই 1,48,000 লিখবো। এই 1,48,000 থেকে বাদ দেবো কি কি, আচ্ছা 70 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে 68,000 টাকা। 1,48,000 টাকা থেকে বাদ দেবো হচ্ছে 9,000 টাকা, মাইনাস হবে 68,000 টাকা, মাইনাস হবে 12,000 টাকা, কত হচ্ছে 59,000 টাকা, 59,000। সেটা হলো দেখো ট্রু গ্রস প্রফিট সিডি। ঠিক আছে, এবার পিএল এর কেইটে লিখ বাই গ্রস প্রফিট পিডি, কত টাকা 59,000, 59,000 শেষ হয়ে গেছে। 59,000 আর 5 আর 6 মানে 65,500। মাইনাস করবো 65,500 থেকে মাইনাস হবে 2,000 টাকা, মাইনাস হবে 35,000, মাইনাস হবে 2,000, মাইনাস হবে 4,200, মাইনাস হবে 2,400, মাইনাস পে কত হচ্ছে 11,900। যেটা বেরোলো তাকে বলে টু নেট প্রফিট সিডি। নেট প্রফিট বেরোলো 11,900 টাকা। এটা আবার ক্যাপিটাল হিসেবে যোগ করলো, নেট প্রফিট 11,900 টাকা। 1,00,000 মাইনাস 2,000, হ্যাঁ 1,63,500 যোগ 11,900 কোনটা 1,09,900 যোগ 20,000 যোগ 1,000 যোগ 4,600 যোগ 3,000 যোগ 18,500 কত হচ্ছে 1,57,000। লাইবিলিটি সাইড টোটাল হচ্ছে 1,57,000, অ্যাসেট সাইড টোটাল করি 24,000 যোগ 70,000 যোগ 6,000 যোগ 7,000 হচ্ছে কত 1,22,000। এদিকে হচ্ছে 1,35,000 টাকা শর্ট পড়বে। ও মিলে গেছে, কারণ কেন শর্ট পড়ছে, এটা তো 35,000 টাকা তো বাইরে পাঠানো হয়, এই 35,000 টাকা বাইরে পাঠালে মিলে যাচ্ছে। টোটাল কত হচ্ছে 1,57,000। দেখ মিলে গেছে, ঠিক আছে মিলে গেল, শেষ হয়ে গেল।